আমার মনে হয় আর দেরি করা উচিত। প্রথমে যেটা বলে রাখি যে এই পার্টিকুলার ধরনের একটা লেকচার উই আর অলরেডি অন 5th of June ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাতে আমরা এরকম একটা লেকচার অর্গানাইজ করেছিলাম আমাদের কমিটি রুম নাম্বার 1। সেখানে ছাত্রছাত্রীরা কেউ ছিল না, ঠিক আছে, টিচারদের মধ্যে কেউ কেউ ছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা ওখানে উপস্থিত ছিলেন না। আজকে এটা একটুখানি আমাদের যেটা আশা, আমরা শুরু করার পরে আরো অনেকে হয়তো আসবেন, বৃষ্টি কমে গেলে এক্সপেক্টেড, বাট আজকের দিনটা আমাদের বাঁচার একটা কারণ আছে। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, ঠিক আছে, এবং এবারের ইন্টারন্যাশনাল ইউথ ডে একটা বিশেষত্ব আছে। এবারের ইউথ ডে বোধহয় একটা রেয়ার ইউথ ডে, 12th আগস্ট, যেদিন দুটো জিনিসকে একসাথে করা হয়েছে। তার একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড দ্য লোকাল ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য ইউথ। ঠিক আছে, আমরা যে কথাটা সাস্টেনেবল ডেভেলপমেন্টই বলি, এনভায়রনমেন্টই বলি, আমরা বহুদিন ধরে নিজেদের চর্চার মধ্যে, পার্টিকুলারলি একাডেমিয়া তাদের চর্চার মধ্যে ছিল, সেটা হচ্ছে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। ঠিক আছে, এইবারের যে ইন্টারন্যাশনাল ইউথ ডে, তাতে আলাদা করে একাধিক থিম আমরা পেয়েছি, কিন্তু যে থিমটা নিয়ে আমাদের মনে হচ্ছে খুব পার্টিনেন্ট, সেটা হচ্ছে যে লোকাল ইউথ, যে দে শুড থিঙ্ক হাউ দে ক্যান পার্টিসিপেট ইন দিস পার্টিকুলার মিটিগেশন অ্যাসপেক্ট, মিটিগেশন ইনিশিয়েটিভ, কি করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাটেইন করা, অ্যাচিভ করা, সেইখানে তারা ভূমিকা পালন করতে পারে। আমরা চেষ্টা করব আজকের এটা, সঞ্জীব, এটা বোধহয় করাও যাবে, আমরা পুরোটা রেকর্ড করে নিতে পারবো, তাই তো, এবং সেটা আমরা ইউটিউব বা অন্যান্য জায়গায় দিয়ে দেবো, সো দ্যাট যারা আজকে এখানে পৌঁছতে পারছেন না তারাও পরে এই জিনিসটা দেখে নিতে পারবে। উই আর ভেরি হ্যাপি যে আমাদের আইকিউএসির তরফ থেকে, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, তার তরফ থেকে এরকম অনেকগুলো লেকচার আমরা পরপর অর্গানাইজ করতে করতে যাচ্ছি। তার মধ্যে একটা লেকচার আজকের দিনে আমরা পেয়েছি সুদীপ্ত দে, আমাদের মাস্টারমশাই, ডক্টর সুদীপ্ত দে, মেকানিক্যাল ডিপার্টমেন্টের মাস্টারমশাই। He has a profound experience, এবং আমি যতদূর যা জানি, for last 2 or 3 decades he has been continuously working in the domain of energy, environment, more correctly বোধহয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাসপেক্টস। ঠিক আছে, তো আমার মনে হয় এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, একটা বিগ অপরচুনিটি। আমি তার আগের লেকচারটাও শুনেছি, এবং অন্য আরেকটা জিনিসও একটু বলা দরকার, হি ইজ নট কনফাইনিং হিমসেলফ টু দ্য ইউনিভার্সিটি বাউন্ডারি অনলি, he is going beyond the boundary. He is giving lecture to schools, colleges, as well as to various NITs, universities, nationally acclaimed institutes, even globally acclaimed institutes, but more or less sticking to this particular domain, that is sustainable development goals. He has number of publications, আমি সেই ডোমেনে যাচ্ছি না, আমি সেই খতিয়ানও দিতে আসিনি, but this particular day and this particular topic, I think he is the best person we can rope in. এরকম একজন লোককে পাওয়া আমাদের মধ্যে, মানে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, যে যিনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে এতদিন ধরে কাজ করছেন, বহু ধরনের মানুষের কাছে তার বক্তব্য নিয়ে পৌঁছচ্ছেন, ইনক্লুডিং ইন্ডাস্ট্রি, যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হি ইজ আ নাম্বার অফ পলিসি মেকিং বডিজ। সুতরাং আমার মনে হয় IQAC, we are happy, we are proud, privileged to have him amongst us, and I would request Professor Sudipto De to start the lecture. Thank you, Professor Chandra. জানি না যে এতখানি বেশি ইন্ট্রোডাকশন আমার যোগ্য কিনা। আর সবচেয়ে বেশি কঠিন নিঃসন্দেহে পরিচিত মুখের সামনে বলা, বাইরের লোকেদের কাছে একটা অতিথি এবং একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু আমাদের নিজেদের মহলে বলতে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে উনি তো বলবেন আর চেনা লোক একসাথে দেখা যায়। আমার আজকের বলাটার উদ্দেশ্য যেটা, সেটা গতদিনের মিটিংয়ে অভিজিৎ যেটা বলেছে, সেখানে প্রেজেন্ট ছিলেন হেডেরা, ডিপার্টমেন্টের হেড, স্কুলের ডিরেক্টর, এবং তার সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিনিয়র লোকজন প্রেজেন্ট ছিলেন। সেই প্রেজেন্টেশনটা সেই ওরিয়েন্টেশনেও রাখাও হয়েছিল। মেইনলি যাদবপুর ইউনিভার্সিটি টোটাল ব্যাকগ্রাউন্ডটা বলে নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি কি কি করা যেতে পারে সেটার ব্যাপারে একটা ছোটখাটো হিসেব। আর এই আজকের প্রেজেন্টেশনটাতে কিন্তু লক্ষ্যটা একটু আলাদা, কারণ বলবো যে আজকে একটা ইন্টারন্যাশনাল ইউথ ডে রেসপেক্টে আমাদের এই বক্তব্যটা রাখা হচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা এখন আর কোনো দেশের মধ্যে, কোনো লোকের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরোটাই এখন একটা গ্লোবাল গোল। এবং আমি চেষ্টা করবো আমার বলার মধ্যে দিয়ে প্রথমত হচ্ছে যে ব্যাপারটা কি, কোথা থেকে এলো, তারপরে বর্তমান পরিস্থিতিটা কি, অর্থাৎ পার্সপেক্টিভ এবং প্রেজেন্ট স্ট্যাটাস,
এবং তারপরে আমরা একটু, যেহেতু আমাদের আজকে ছাত্ররাও এই অনুষ্ঠানের মধ্যে আছে, উদ্দেশ্য থাকবে যে রিসার্চ কম্পোনেন্টে কিভাবে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আসা যায়। এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে যেটা, আমাদের তো রিসার্চের ক্ষেত্রে একটা হচ্ছে আমরা নিজেদের ডোমেনে রিসার্চ করি, তার মধ্যে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেউ হিউম্যানিটিস, কেউ সোশ্যাল সায়েন্স, কেউ সায়েন্স। সেই কম্পোনেন্টগুলোর মধ্যে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা কমন ফিচার হিসেবে আসতে পারে। শেষের দিকে কিছুটা ডিসকাশন আমি রাখবো কি করে আমাদের নিজেদের ডোমেন রিসার্চের মধ্যেও সাস্টেনেবল ডেভেলপমেন্ট কম্পোনেন্টটাকে রাখা যায়, এবং রাখলে দেখা যাবে যে এখনকার ট্রেন্ড কিন্তু ইন্টারডিসিপ্লিনারি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলো সবগুলো এই দিকেই এগোচ্ছে। নট নেসেসারি শুধু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ওখানে এআই বেসড কাজ বা যদি কোনো রকম অন্যরকম ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কোনো কাজ থাকে যেখানে কম্পোনেন্ট অফ ইনপুটটা শুধু ইঞ্জিনিয়ারিং, শুধু সায়েন্স বা শুধু সোশ্যাল সায়েন্স থেকে আসছে না, it is becoming a combination of multidisciplinary orientations with a definite objective। সেই জায়গাটাকে আমি শেষ করব। শুরুতে আমার যেটা থাকবে সেটা হচ্ছে এই শব্দটা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবিলিটি, এই দুটো শব্দই ইকুইভ্যালেন্ট, আমরা সবাই শুনি। ইনফ্যাক্ট এখন এই শব্দটা আমাদের কাছে কিছুটা ক্যাচওয়ার্ড, আলটিমেটলি ক্যাশওয়ার্ডও হয়ে গেছে, কারণ এগুলো লিখলে বোধহয় প্রজেক্টের ফান্ডিংটাও পাওয়া ইজিয়ার হয় এইসব ভেবে গেলে। এবং প্রত্যেকে শব্দগুলো এলো এবং তার জেনেসিসটা কি সেটাকে আমরা একটু আগে ধরার চেষ্টা করি। প্রথম হচ্ছে এটা যদি আমরা দেখি যে যেটা আমাদের অতীতের লাইফ ছিল, মানে যেটা গুহা জীবন বলা হয়, সেইটার পরে আজকের যে মডার্ন লাইফের যে সিচুয়েশনটা, সেটা এরকম একটা কিছু। তাহলে নিঃসন্দেহে আমাদের দেখে মনে হতে পারে যে আমরা কি ছিলাম এবং কি হলাম, তার মধ্যে একটা আমাদের উন্নততর জীবনযাত্রা তৈরি হয়েছে। আমি অধিকাংশটা বাংলাতেই বলছি, ধরে নিচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি সবাই মোটামুটি বাংলাটা বুঝবেন, কোনো সময় ইংলিশও ইউজ করে যেতে পারি। আচ্ছা, এইখানে প্রশ্নটা প্রথম শুরু হলো সারা পৃথিবীতে যে আমরা কি কনফিডেন্ট, ইজ ইট দ্যাট উই আর কনফিডেন্ট দ্যাট ইজ রিয়েলি এ ডেভেলপমেন্ট। কারণ অ্যাপারেন্টলি আমাদের যে লাইফস্টাইল ছিল সেখান থেকে আমরা যে লাইফস্টাইলে এসেছি সেটা একটা লিভিং স্ট্যান্ডার্ড ডেফিনিশনে মনে হচ্ছে যে আমরা অনেকখানি এগিয়ে গেছি, এবং গেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রকৃতির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা গুহার মধ্যে লুকিয়ে থেকে জন্তু জানোয়ারের ভয়ের যে জীবন আমরা ছিলাম, সেখান থেকে অন্তত আমরা এখন আমাদের ড্রয়িং রুমে বসে সারা পৃথিবীর খবর পেতে পারি। এতে আমাদের যে ওই টেকনোলজি থেকে আমাদের জীবনের উন্নতি হয়নি, সেই কত বড় মিথ্যে কথা তাহলে আমরা বলতে পারি না। কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে যে এইরকম একটা পরিস্থিতি বা যেটাকে আমরা বলি ইন্টার কানেকশন তৈরি হচ্ছে, অর্থাৎ এই দুটো ছবির মধ্যে যে লিঙ্কটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান সভ্যতার যেটা মূল সূত্র, সেটা হচ্ছে এনার্জি মানে ইলেকট্রিসিটি। এবং সেই ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের ছবিটার সাথে কিন্তু আমাদের মেরু প্রদেশের একটা প্রাণী, যেটাকে আমরা আইস বিয়ার বলি বা পোলার বিয়ার বলি, তার কিন্তু জীবনযাত্রাটাই প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর ইন্টারকানেকশনস এর গল্পটাও এখন স্কুল লেভেলের বাচ্চারাও জানে যে এখান থেকে যে গ্রিনহাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড বেরো, সেইগুলোর জন্য আস্তে আস্তে আমাদের কিন্তু পোলার যে আইস রয়েছে সেটাও আমাদের মেল্ট করতে করতে সি লেভেল বাড়বে। এবং সাইন্টিফিক্যালি প্রুভ যেটা কোনো এক সময় এই পদ্ধতিতে চলতে থাকলে সেটা হয়তো আমাদের সভ্যতাটাকে পুরো ধ্বংস করে দেবে। এবার প্রশ্ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আমার নিজের কাজ করতে করতে যেটা মনে হয়েছে, এটা হচ্ছে যদিও ইউনাইটেড নেশনস বহু পরে রিসেন্টলি 1987-এ অফিসিয়ালি সারা পৃথিবীর জন্য এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনিশনসটা তৈরি করেছে, কিন্তু আমাদের কবিগুরু লেখায় কবিতায় এই যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ বা গ্লোবাল সিটিজেন কনসেপ্ট, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেইন ইস্যু, সেটা বহুদিন আগে থেকেই ছিল। যেটা আমি আস্তে আস্তে যেগুলো দুটোর মধ্যে সামঞ্জস্য পেয়েছি সেই জায়গাগুলো কিন্তু তুলে এনেছি। এই কথাগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা চালু হওয়ার আগে থেকেই এই কথাগুলো ছিল, কিন্তু ভীষণ রকম একই ধারণা বা একই কনসেপ্টকে নিয়ে গেছে। মানে বাঙালিদের বাঁধতে লড়াই করতে হবে, পথে কি করবি লড়াই সরতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের আজকের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেটা কিন্তু শক্তিধর মানুষদের অহেতুক অকারণে নিজেদের ভোগবিলাসের কারণেই এই প্রশ্নটা মূলত উঠে এসেছে। তার একটা বড় কারণ প্রাকৃতিক, যেটাকে আমরা বলছি যে এনভায়রনমেন্ট, সেটা দিনের পর দিন নষ্ট হচ্ছে। সেখান থেকে আমাদের ইকোনমিক ডিসপ্যারিটি তৈরি হয়েছে, অর্থাৎ মানুষের আর্থিক সামর্থ্যের বিভেদ তৈরি হয়েছে। সেখান থেকেই আমাদের তৈরি হয়েছে সোশ্যাল নন অ্যাকসেপ্টেন্স বা পারস্পরিক বিদ্বেষ। এবং সেই বিদ্বেষটা কিন্তু সোশ্যালের মধ্যে নিঃসন্দেহে পলিটিক্যালটাও ধরে নিতে হবে, কারণ পলিটিক্যাল সিস্টেম সোশ্যালের বাইরে নয়, সোশ্যাল থেকেই পলিটিক্যালটা তৈরি হয়। তাহলে সেইখান থেকেই মানে লুৎকরাধান করে জড়ো এগোতে চার সবার বড় যারা চেয়েছিল এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
এই করতে হবে জায়গাটাতেই আমরা এখন এসে পড়েছি, সেখান থেকে আবার কোনো উত্তরণের পথ আছে কিনা সেটা দেখাটাই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য। আমরা যদি নেচারের প্রসেসটা দেখি, প্রকৃতিতে যেটা ঘটে, প্রকৃতির সাধারণ পদ্ধতিটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস, মানে ওটা একটা সাইক্লিক প্রসেস, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, মানে সাইকেলের কোনো এন্ড থাকে না। তাহলে সেই পদ্ধতিতে আমাদের একটা প্রোডাকশন, কনজাম্পশন, ডিকম্পোজিশন, এই তিনটে মিলে আর সেখান থেকে ডিকম্পোজিশন প্রসেসটা সেটা একটা অংশ আমার প্রকৃতি আবার ফেরত চলে যায়। তার মানে ওই আমাদের কনসেপ্টে আছে যে আমরা পঞ্চভূতে বিলীন হয়ে যাই, আবার এই কোনো পঞ্চভূতের থেকেই আবার আমরা সৃষ্টি করি। এই সাইকেলটার কনসেপ্টটাই কিন্তু নেচার তো আমাদের থেকে বহু পুরনো, অর্থাৎ নেচার টিকে আছে বহু বছর, সেই বহু বছর টিকে থাকার সূত্রটাকে ধরা হয় এই সাইক্লিক প্রসেসটা। কিন্তু আমরা সভ্যতার নামে যেটা সৃষ্টি করলাম সেটা কিন্তু নন সাইক্লিক। নন সাইক্লিক মানে সেখানে একটা স্টার্ট আছে, স্টার্টটা কি, আমার এই ফর্মেশনটা কিন্তু শুরু হয়েছে আমাদের রিসোর্স কোনো একটা জায়গা থেকে এক্সট্রাক্ট করি আমরা, এটা মিনারেলস, ফসিলস ইত্যাদি ফর্মেই এসছে। ফসিল ফুয়েলস আপনারা সবাই অ্যাওয়্যার, নিঃসন্দেহে আমাদের আজকের যে মডার্ন সিভিলাইজেশন তার একটা বড় কন্ট্রিবিউশন ফসিল ফুয়েল থেকেই এসেছে। ঠিক সেরকম ভাবে এক্সট্রাক্ট করে আমরা কিছু একটা বানাই, যেটাকে আমরা ইন্ডাস্ট্রি করি, সেটা ফাইনালি ইউজ করি বা কনজিউম করি এবং সেটা থেকে একটা ওয়েস্ট জেনারেট করি। ইনফ্যাক্ট প্রতিদিনের ব্যবহারের এই যে মোবাইল, সেই মোবাইলটাও কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও একটা কোনোদিন আমাদের ব্যবহারের অযোগ্য হবে এবং সেটা একটা ওয়েস্ট হিসেবে জেনারেট হবে। এই পথটা যদি দেখি, এই পথটা কিন্তু সাইক্লিক হলো না, অর্থাৎ ওয়েস্ট গিয়ে সেখানে গিয়ে আবার মিলল না যেখান থেকে আমার রিসোর্সটা স্টার্ট করলো। তাহলে লিনিয়ার পথ মানে তার একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। অর্থাৎ নেচার যদিও সাইক্লিক, সে তার ন্যাচারাল প্রসেসটাকেই সাইক্লিক করেছে। আমাদের সভ্যতার নামে যে পথটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু লিনিয়ার বা সরলরৈখিকভাবে এগিয়ে যায়, যার ফলে তার একটা নির্দিষ্ট শুরু থাকে, নির্দিষ্ট শেষ থাকে, শেষটাই হচ্ছে ওয়েস্ট। তার জন্য আমাদের এই হচ্ছে পরিস্থিতি, একটা রিপ্রেজেন্টেটিভ পিকচার। যখন আমরা একটা সভ্যতার পথে এগোইনি তখন এগুলো সব মানে দূষণ মুক্ত ছিল, কিন্তু এখন সেগুলো দূষণপূর্ণ হয়েছে। এখন একটা মিথোলজিক্যাল কনসেপ্ট একটা আছে, এবং একটা অ্যানিমাল, ওকে অরোবরাস বলা হয়। এর কনসেপ্টটা হচ্ছে এর অন্য কিছু খেতে পারে না, এর নিজের শরীরের লেজটাই তার খাওয়া। তাহলে এটা যদি তার একটা খাওয়া হয়, তাহলে এখান থেকে সহজ হিসেব যেটা বেরোয়, বেশি খেয়ে ফেললেও বিপদ, নিজে পুরোটা খেয়ে ফেলবে, আর যদি কম খায় তাহলে তার পুষ্টির অভাব হচ্ছে মরে যাবে। ইনফ্যাক্ট আমাদের যে প্রশ্নটা এখন সামনে এসেছে সেটা হচ্ছে আমাদের সভ্যতাটাও কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা বলতে পারি না যে আমরা আবার গুহার জীবনে ফিরে যাবো, আমাদের আর কিছু দরকার নেই। ঠিক সেরকম আমরা এটাও বলতে পারি না এমন ভাবে সেই মানে রিসোর্স এক্সপ্লোর করবো, কারণ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটাই কিন্তু আমাদের তথাকথিত যেটাকে আমরা বলি যে লিভিং স্ট্যান্ডার্ড বাড়িয়ে দেওয়া তার একটা সবচেয়ে বড় কারণ। কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনই আবার আজকের সবচেয়ে বড় যে সংকট তৈরি হয়েছে ক্লাইমেট চেঞ্জ, সেটা শুরুটা কিন্তু সেই সময় থেকেই, কারণ কার্বন নির্গমনটা অনেক বেশি হয়েছে সেই পদ্ধতির মধ্যে দিয়ে। তাহলে ইনভেস্টমেন্টকে আমরা কনজিউম করবো, নাকি লিমিটেড রিসোর্সটাকে কনজিউম করে নিজের রুট হয়ে যাবো, নাকি এইখানেই আমাদের একটা লিমিটেড রিসোর্সকে র্যাশনালি ইউজ করে আমরা রিজুভেনেট করবো? এই চ্যালেঞ্জটার মধ্যে এই অপটিমাইজেশনটাই সাস্টেনেবল ডেভেলপমেন্টের চ্যালেঞ্জ হবে, যে জায়গাটা আমরা দেখবো আস্তে আস্তে আমাদের রিসার্চ কম্পোনেন্টটাও নিয়ে আসতে হবে আর কি। এটা একটা ছবি, যে ছবিটা আমরা সবাই জানি যে এটাকে আমরা প্রাকৃতিক মানচিত্র বলি, এই ইংরেজিতে ন্যাচারাল ম্যাপ। ন্যাচারাল ম্যাপ হচ্ছে একটা কনসেপ্ট, এটা কিন্তু হচ্ছে পরিষ্কার, এখানে পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে, বরফে ঢাকা এলাকাও রয়েছে। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল বা যে পৃথিবীতে আমরা সকলে আছি, সেই পৃথিবী কিন্তু যদি আমরা এইভাবে দেখতে পারি, এটাই হচ্ছে প্রকৃতির দেওয়া পৃথিবী। কিন্তু আমরা কি করলাম, এটাকে নতুন করে একটা রিডিফাইন করলাম, এটাকে আমরা বলি পলিটিক্যাল। সেখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল ওই ছবিটার মধ্যে কোনো একটা অঞ্চলকে বলি রাশিয়া, কোনো একটা বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কোনোটাকে বলি ভারত। শুরু হলো আমাদের বিভাজন এবং বিদ্বেষ। এবং এই পলিটিক্যাল ম্যাপ থেকেই কিন্তু আমাদের দেশে দেশে পার্থক্য, উন্নতির মধ্যে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, এই জায়গা থেকেই কিন্তু আমাদের সভ্যতার একটা নতুন সংকট তৈরি হলো। অর্থাৎ যেটা প্রাকৃতিক পদ্ধতি ছিল সেই পদ্ধতির বাইরেও সভ্যতার সাথে সাথে আমরা একটা নতুন বিভাজন তৈরি করলাম, যেটাকে বললাম দেশ হিসেবে বিভাজন। এইবারে নতুন নতুন সমস্ত সংজ্ঞা আসতে শুরু করলো। একটা যেমন ডেভেলপ, এই দেশগুলো যখন ভাগ হয়ে গেল তখন তার মধ্যে বিভিন্ন রকম অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি অনুযায়ী কোনো দেশকে বললাম ডেভেলপ কান্ট্রিজ, কোনোকে বললাম সেমি ডেভেলপ কান্ট্রিজ, তার মধ্যে ডেভেলপিং, পুয়ার কান্ট্রিজ, এই ডেফিনিশন গুলো তৈরি হলো। কিন্তু আমি যদি রাজনৈতিক ম্যাপটা না দেখি তাহলে কিন্তু কোনো একটা দেশের অঞ্চল পুয়ার কি সেটা বোঝার উপায় নেই, কারণ তারা সবাই ওই প্রকৃতির কোনো না কোনো অংশের মধ্যে রয়েছে। তাহলে এই ডিফারেন্ট আউটলুকটা, অর্থাৎ আমাদের যে তৈরি হওয়া
ডেভেলপ কান্ট্রি, সেমি ডেভেলপ কান্ট্রিজ ইত্যাদি যে কনসেপ্টগুলো, সেগুলো সব কিন্তু এসছে আমাদের এই পলিটিক্যাল বাউন্ডারি থেকে। আবার উল্টো দিকে এখন আস্তে আস্তে যখন আমাদের সমস্ত ভোগের জিনিস আমরা হাতে পেতে শুরু করেছি, তখন আরো কতগুলো শব্দ উঠে আসছে যেগুলো শুধু আমাদের লিভিং স্ট্যান্ডার্ড দিয়ে চলছে না। যেমন ভুটান একটা যথেষ্ট উন্নত দেশ তো নয়, যথেষ্ট গরিব দেশ, সেই দেশটাকে কিন্তু দেখা যাচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্সটা ভীষণ বেশি। তার মানে তারা ভীষণ সুখী। তার মানে সুখী হওয়া আর আমাদের জীবনের মানটাকে বাড়িয়ে নেওয়া দুটো কিন্তু সবসময় এক রেশিওতে চলছে না। তাহলে সেখান থেকে হ্যাপিনেস ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইত্যাদি কতগুলো শব্দ উঠে আসছে, আর প্যারালালি চলছে এদিকে ডেভেলপ কান্ট্রি, সেমি ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিজ ইত্যাদি ডেফিনিশন। সেখান থেকে শেষ যে জিনিসটাকে আমি তুলে নেবো আমার প্রয়োজনের জন্য, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। অর্থাৎ সেখানে শুধু হ্যাপিনেস নেই, তার মধ্যে আরো কিছু জিনিস থাকতে হবে যেটা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে টার্মিনোলজি, এটা ইউনাইটেড নেশনস এর ডেফিনিশন অনুযায়ী সেটাকে জাস্টিফাই করতে হবে। এবার একটু বুঝে দেখি এটা কি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ডেফিনিশনটাই হচ্ছে যেটা কত ভালোভাবে মানে আমরা হিউম্যান ডেভেলপমেন্টটাকে করতে পারি উইদিন আওয়ার প্ল্যানেটারি বাউন্ডারিজ। মানে আমাদের পৃথিবীর মধ্যে যে রিসোর্স আছে, আমাদের পৃথিবীর মধ্যে যেটা সম্ভব, সেই সমস্ত বাউন্ডারি কন্ডিশনস গুলো মেনে নিয়ে আমি যে ডেভেলপমেন্টটাকে তৈরি করতে পারি সেটা কত ভালোভাবে করেছি সেই অ্যাসেসমেন্টটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টটা কিন্তু ডেফিনিশনস আমরা এই পড়া স্লাইডে হয়তো বলবো, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই ধারণাটা কিন্তু শুনতে খুব ভালো লাগবে, না লাগার কোনো কারণ নেই, এর মধ্যে বিশুদ্ধ ভালো কথা লেখা আছে। কিন্তু সেটা কিভাবে সেটা করতে পারি সেখানে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। এবং এটা আমরা 100% নিজেরা দায়িত্ব নিয়েই বলতে পারি, এখনো অবধি কোনো স্ট্রাকচার অ্যাবসলিউট ফ্রেমওয়ার্ক কেউ করতে পারেনি। কিন্তু পারেনি মানে আমাদের চেষ্টাটা থাকবে না তা নয়, সেই জন্যে এটা জানাও দরকার। এখানে যারা রিসার্চ করতেছেন তাদেরও এই জিনিসটা বুঝে নিয়ে তাদের কম্পোনেন্টের মধ্যে কিভাবে আনা যায় সেটা আমরা চেষ্টা করতে পারি। এবং আজকের পড়াটা কিন্তু সেখানে একটা উদ্দেশ্য। আবার ফিরে যাচ্ছি গুরুদেবের কাছে, নিচে বসে আছিস কেড়ে কাঁদিস কেন, লজ্জা করে আপনাকে বাঁধিস কেন। মানে সমস্যাটা হচ্ছে এই যে যখন আমরা প্রাকৃতিক মানচিত্র থেকে রাজনৈতিক মানচিত্রে চলে গেলাম, বিভিন্ন দেশ তৈরি হলো, ডেভেলপ কান্ট্রি, আন্ডার ডেভেলপ, পুয়ার কান্ট্রিজ তৈরি হলো, তখন কিন্তু আমাদের ডেফিনিশনসটাও তৈরি হলো। তো সত্যি ধর দেশের কাছে আমাদের মাথা নিচু করতে হবে। তাহলে সেখান থেকে আমাদের মধ্যে কিন্তু একটা ইনফিনিটি কমপ্লেক্সও চলে এলো। আমি হচ্ছে সেই দেশ যে দেশ সবার সব আপনার দাবি মেনে নিতে বাধ্য, এবং আমাকে সেই শোষণের একটা হাতিয়ারের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এখানেও আমার মনে হয় আমি জানি না বন্ধুতে এগুলো ভেবে লেখেননি, কারণ আমি তখন বেঁচেছিলেন, তখন যখন ছিলেন তখন এইসব ডেফিনেশন গুলো তৈরি হয়নি। কিন্তু এই বিশ্ববোধের মধ্যে থেকে বোধহয় ওনার এই লেখাগুলো উঠে এসছে। এক সময় যে লোকটা নিজেকে অত্যন্ত অন্যদের হাতে মানে খেলার পুতুল বা অত্যাচারের যন্ত্র হবে বলে ভেবেছিল, তারাও কিন্তু আস্তে আস্তে কোনো এক সময় তারা বুঝতে শিখবে যে ধনী যে তুই দুঃখ ধরে সেই কথা তুই রাখিস মনে, ধরার পরে স্বর্গ তোমায় গড়তে হবে। মানে এই যে গড়তে হবে এই চ্যালেঞ্জটা, যে আমি ধুলাতে থাকলেও সেখানেও স্বর্গ তৈরি করতে হবে, আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটাও কিন্তু সেখান থেকেই তৈরি হচ্ছে। যে যেখানেই থাকুক, যত গরিব দেশেই থাকুক, তাকেও সেই জায়গাতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জটাকেই আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্টের অস্ত্র, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য। Now, what we need to decide is the actual need and excess. এই জায়গাটা শুধু রবীন্দ্রনাথ নয়, এটা আমাদের গান্ধীজির বক্তব্যের মধ্যে অনেকবার এসেছে, যে ডিফারেন্স বিটুইন দ্য নিড এন্ড দ্য গ্রিড। এবং ইনফ্যাক্ট সাস্টেনেবল ডেভেলপমেন্টের বেসিক্সটা এইখানেই ঢুকে গেছে। কখনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবে না তুমি আজকের যে সভ্য জীবনযাপন পেয়েছো সেগুলো সব ছেড়ে দিয়ে আমরা জঙ্গলে তৈরি না, কিন্তু আমাকে সেইটাও দেখতে হবে যে এর মধ্যে আমাকে যদি ডিফাইনটা তৈরি করতে, ডেফিনিশনসটা তৈরি করতে পারি যে এইটা আমার চাহিদা, যেটা আমার লাগবে। কারণ যেটা খুব সহজে বলা যায়, আমার খাবার লাগবে, আমার অক্সিজেন লাগবে, কিন্তু আমার নট নেসেসারি একটা এসি লাগবে। কারণ এই দুটোর মধ্যে যে তফাৎ, আমি কখনো এসিও ত্যাগ করতে বলছি, কিন্তু এই দুটোর মধ্যে প্রয়োজনে ত্যাগ কোনটাকে আমি প্রায়োরিটি দেবো সকলের জন্য, সেই জায়গাটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের সারা বিশ্বব্যাপী লক্ষ্যটা হওয়া উচিত। এবং সেখান থেকেই এবারে প্রশ্ন আসছে, যখনই একটা গ্লোবাল মিশন তৈরি হয়, ইনফ্যাক্ট ছোট একটা জায়গাতে যদি ইউনিভার্সিটিকেও ধরি, আমরা একটা কিছু বেস্ট প্র্যাকটিস তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের তৈরি হয় যে সকলের মত মিলবে না, এবং সকলে যে যার মতো করে হাঁটার চেষ্টাই করি। তাহলে যদি একটা পথে সবাইকে আনতে হয়, তাহলে কিন্তু সেখানে আমাদের একটা পথ তৈরি করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই পথটা তৈরি করার পরেও সকলে আসবে তা নয়, কিন্তু বিশ্বব্যাপী যদি সেই পথটাকে একটা জায়গাতে নিয়ে আসার চেষ্টা করতে হয়, তাহলে কিন্তু গাইডলাইনটাও খুব স্পেসিফিক হতে হবে। ইনফ্যাক্ট সেই কথাটা মেনে নিয়েই কিন্তু আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ভেবে দেখি, যে
যে কিভাবে অরিজিনেট করলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কি। সেখানে অ্যাকচুয়ালি ইউনাইটেড নেশনস এর ডেফিনিশন সেই যখন অ্যাডভান্স কান্ট্রিজ গুলো মানে যারা কি সেভাবে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা কিন্তু তাদের কাছ থেকেই এসেছিল। কারণ তারা তাদের মানে সমস্ত ভোগের জিনিস পেয়েই কিন্তু তারা রিয়েলাইজ করতে শুরু করেছিল এটাই কি তাদের সভ্যতার শেষ পরিণতি, এটা থেকেই কি আমরা আরো বেশি উন্নত হতে পারলে আমাদের সভ্যতাটা শেষ জায়গায় পৌঁছবে। এই এই প্রশ্নের জায়গাটা থেকেই কিন্তু প্রশ্নটা আবার তৈরি হলো কাউন্টার প্রশ্ন যেটা আমরা বলবো না এটা কি তাহলে ঠিক দিবে মানে যেটাকে আমরা বাংলায় বলি হয় সুস্থায়ী অথবা টেকসই। এই সুস্থায়ী বা টেকসই উন্নয়নটাই কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের বাংলা। সেই জায়গাটা থেকে আমাদের ইউনাইটেড নেশনস এর যে কমিটিটা তৈরি হয়েছিল তিনি গ্রো হার্ডেন ব্রান্ডলার, তিনি নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন এনভায়রনমেন্টালিস্ট বটে, তার নেতৃত্বে একটা ব্রান্ডলার কমিশন তৈরি হয়। সেই কমিশন একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটার নাম হয়েছিল আওয়ার কমন ফিউচার। এই কমন শব্দটা কিন্তু হচ্ছে কোন রিজিয়নের মধ্যে বাধা নয়, সারা পৃথিবীর কমন ফিউচার, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের লোকে ভবিষ্যতের যে অবস্থা সেটাই এখানে ডেসক্রাইব করা আছে। ইন্টারনেটের এই শব্দটা দিলে গুগল আপনাকে রিপোর্টটাও দিয়ে দেবে, কারণ এটা পাবলিক ডিসেমিনেশনে রয়েছে, এটা সবাই পড়েও নিজেদের মতো করে বুঝতে পারে, এটা কোনো কারণ সম্পত্তি হিসেবে নেই। এবার একটা সেন্টার ফর কমন ফিউচার একটা তৈরি হয়েছে, একটা সেন্টার, সেখান থেকেও ফার্দার রিসার্চ এবং গবেষণাটা চলছে। এরা এই যে ডেফিনিশনসটা তৈরি করলো, আওয়ার কমন ফিউচারের যে ডেফিনিশনসটা তৈরি হলো সেই ডেফিনিশনসটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা নিশ্চিত করে একটা মাল্টি কালারে করেছি। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভাবতে হবে যে the needs of the present without compromising, that's most important, without compromising the ability of future generation to meet their own needs. শব্দটা লেখাটা যদি শব্দ বলবো না, এটা একটা শব্দ বন্ধ অর্থাৎ একটা সেন্টেন্স, এটা কিন্তু যদি ডেফিনিশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় যেটা আবার কমন ফিউচারে বলা হয়েছে, তাহলে এখানে কোথায় কেউ অস্বীকার করবে না যে এর মধ্যে ভালো কথা ছাড়া খারাপ কথা কিছু নেই। কারণ আমাদের সমস্ত প্রয়োজন আমরা মেটাবো, মিটিয়ে ভবিষ্যতের জন্য আমরা সেখানে আমাদের যথেষ্ট প্রোটেকশন নেবো বা সেখানে তাদের জন্য প্রিজার্ভ করবো, খুব ভালো কথা। ওরা সেই জায়গাটাতেই কিন্তু সমস্যাটা এবার শুরু হয় এবং এই ডেফিনিশনসটা মেনে নিই। আমি এবার এগোচ্ছি যে ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জ গুলো কি আছে। আমি এখানে প্রশ্নটা রাখছি, আপনি বিশ্বাস করুন বা না করুন তাকে কিছু চলে আসবে না। প্রথম প্রশ্নটা রেখেছিলেন যে আপনি ভগবানে বিশ্বাস করেন না, নাই করতে পারেন, আর যদি করেন তাহলে তার পরের প্রশ্নটা হচ্ছে হাউ টু অ্যাটেন্ড দ্য গড। ঈশ্বরে বিশ্বাস করা আর ঈশ্বরের প্রাপ্তি লাভ দুটোর মধ্যে কিন্তু মানুষের মানসিকতার অনেকখানি তফাৎ। কেউ মনে করে প্রতিদিন সকালে যদি মন্দিরে যাই পুজোটা দিয়ে আসি তাহলে বোধহয় ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারি, কিন্তু মনে করে না আমার ঈশ্বর আমার অন্য মানুষকে সাহায্য করা, গরিব মানুষদেরকে হেল্প করা, গরিব শুধু না যে কোনো আটটা মানুষকে হেল্প করার মধ্যেই আমার ঈশ্বর রয়েছে। তার মানে ঈশ্বরের বিশ্বাসও যারা করেন তাদের প্রত্যেকের কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথটা আলাদা আলাদা করে বলা আছে এবং সেই জায়গা থেকে ডিফারেন্ট পিপল আর ডিফারেন্ট মেথডোলজি টু অ্যাটেন্ড দ্য গড। এই যে ডেফিনিশনসটা তৈরি হলো সেই অনুযায়ী আমার বিশ্বাস, যেটা আমার ব্যক্তিগতভাবে মত, সাস্টেনেবিলিটিটাও তাই। কারণ সাস্টেনেবিলিটির ডেফিনিশনসটা যেটা তৈরি হয়েছে আমার কমন ফিউচারে, তার মধ্যে কিন্তু খুব নিশ্চিতভাবে কোনো পথ বলে দেওয়া যায়নি, যদিও চেষ্টা হয়েছে যে কীভাবে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা অ্যাচিভ করা যাবে। এটা সত্যিই যাবে না, তা সত্ত্বেও আমাদের দেখতে হবে যে কতটা আমরা করতে পারি। এরকম একটা এই ছোট্ট আমরা অনেকেই প্লেনে যেতে যেতে বোধহয় কোনো সময় খেয়াল করেছি যখন প্লেনটা নিচে চলে আসে একটা বড় ঘন জঙ্গল ওদের থেকে এরকম না, তাহলে এটা কিন্তু একটা গ্রিন শিট এরকম একটা দেখতে লাগে এবং যেই ভিতরে ঢুকবো তার মধ্যে তার কিন্তু অন্যরকম দেখাবে। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে একটা যে কোনো ধারণাকে, কনসেপ্টকে যদি আমরা দূর থেকে দেখি তাহলে একরকম লাগে, আর সেটাকে যত কাছে এগোতে থাকবো তার মধ্যে বিভিন্ন রকম ইন্ট্রিকেশন ডিটেলস গুলো দেখা যাবে। অর্থাৎ জঙ্গল দেখা উপর থেকে আর গাছের মধ্যে দিয়ে জঙ্গল দেখা দুটোর মধ্যে অ্যাপ্রোচটা আলাদা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে ডেফিনিশনসটা আমরা পেলাম সেটা কিন্তু উপর থেকে জঙ্গল দেখা, অর্থাৎ একটা ডেফিনেশন কেবলমাত্র। এবারে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকতে গিয়ে যেটা হলো যেটা আমরা দেখলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে লোকজনকে একটা কিন্তু পাথ হয়ে দিতে হবে। ঠিক যেরকম একসময় ধর্ম সম্বন্ধে বলা হতো ধর্ম জীবনের ভালো দিকটাকে অনেক লোককে বোঝা না বুঝেও যাতে তারা ফলো করতে পারে বা তারা সেটাকে অনুশীলন করতে পারে, তার জন্যই ধর্মের রিচুয়ালস প্রসেসগুলো রাখা হয়েছে। ঠিক সেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্টকে আমরা বাই ডেফিনিশনস না রেখে তার সঙ্গে 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সেপারেটলি ডিফাইন করলাম এবং এটাই সারা পৃথিবীতে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে বিখ্যাত। ইউনাইটেড নেশনসের এই সিম্বলে সারা পৃথিবীতে চলে। এবার যদি এইগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা দেখি, সত্যি কথা বলতে এগুলোর মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্স নেই।
কারণ আমি যদি জিরো হাঙ্গার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2 কে ধরি, তার সাথে যদি আমি বলি নো পভার্টি 1 আর 2, দুটোর মধ্যে ভীষণ ইন্টারলিঙ্ক। কারণ দারিদ্র থাকলেই হাঙ্গার থাকে। যে লোকটার মানে দারিদ্র নেই, সে লোকটা শুধু শুধু না খেয়ে পড়ে থাকে। তাহলে এইগুলোর মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আইসোলেট করার চেষ্টা করি, সেই আইসোলেট করে চেষ্টা করাটা সবসময় সম্ভব হয়। এবং অনেস্টলি স্পিকিং এরকম পেপারও কিছু আছে রিসার্চ ডোমেইনে, বেশ কিছু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, কনফ্লিক্টিং হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে কি, ক্লাইমেট অ্যাকশনস যেটা আমাদের 13 নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তার কিন্তু একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। কারণ আমাদের ক্লাইমেট অ্যাকশনসকে যদি মিটিগেট করতে হয়, আটকাতে হয়, তাহলে কিন্তু প্রচুর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং তার মেজার্স লাগবে। যখনই এই টেকনিক্যাল ইনভেস্টমেন্টের প্রশ্ন আসছে, তার সাথে কিন্তু জড়িয়ে যেতে পারে পভার্টি, হাঙ্গার অলসো। অর্থাৎ কোনো কোনো জায়গাতে কিন্তু দেখা যাবে যে কোনোটাকে প্রায়োরিটি দিতে হতে পারে। অর্থাৎ 17টা গোল সারা পৃথিবী জানে, কিন্তু 17টা গোলের সমান গুরুত্ব দিয়ে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নাও হতে পারে। মানে এই টানাটানিটা দিয়েই কিন্তু আমাদের তথাকথিত চ্যালেঞ্জ এবং রিসার্চ গুলো শুরু হয়। এবার আমরা আসছি, এটা মানে জাস্ট একটা অ্যানালজি তৈরি করার চেষ্টা করেছিলাম যে আপনাকে দেখে মনে হতে পারে যে একজন বয়ফ্রেন্ডকে নিয়ে একজন গার্লফ্রেন্ড ডানাডানি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানেই প্রশ্নটা রেখেছি হু ইজ হি হু আর দে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এই হচ্ছে সাস্টেনেবিলিটি, যে ওভারঅল একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে আর তাকে টানছে সমস্ত সাস্টেনেবিলিটি ফ্যাক্টরস গুলো। তার মানে একটা ফ্যাক্টর যখন প্রায়োরিটি হয়ে যাচ্ছে, অন্য ফ্যাক্টর তার দিকে সেটাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সাস্টেনেবিলিটি যদি আমরা অ্যাচিভ করতে হয়, তাহলে সবকটা ফ্যাক্টরের মধ্যে কিন্তু একটা নেট অপটিমাইজেশনের জায়গায় আসতে হবে। এবং সেটাই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়াশোনা করা বা রিসার্চ করার একটা বড় গোল হতে পারে। এবং সেই জন্য আমরা যেটা বলি, ন্যাশনাল ডেভেলপমেন্টটা কিন্তু যে লোকটা যেখান থেকে যেভাবে দেখছে তার কাছে সেরকম। অর্থাৎ বাংলায় যেটা আমরা প্রায় করে থাকি অন্ধের বস্তি দর্শন। অর্থাৎ যে যেখানে ছুটছে হাতিকে, তার মনে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা সেরকম। সুরের মাথাতে শুলে তাকে ছুলে তার কিন্তু মনে হচ্ছে সেটা একটা এরকম পাইপের মতো একটা জিনিস, পায়েতে হাত দিলে তার মনে হচ্ছে একটা ধামের মতো জিনিস। মানে এই যে বিভিন্ন রকম মনে হওয়া, এই মনে হওয়াটা কিন্তু আমি পুরোটা একসাথে দেখতে না পেলে আমার মনের মধ্যে জিনিসটা আসবে। এবং এটা কিন্তু আজকের সমাজে ভীষণ রকম আছে, মানে প্রত্যেকের কাছে সাস্টেনেবিলিটির মানেটা একটু আলাদা। এবং সেটা রিসার্চ কম্পোনেন্টের পাবলিশ পেপার থেকে আমার নেওয়া, সেখানে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে ডিসিপ্লিন স্পেসিফিক এই যে অন্ধ ব্যাপারটা তো একটা ন্যারেটিভ, মানে এটা একটা বেসিক্যালি একটা কনসেপ্ট আমরা নিচ্ছি। যে নিজের সাবজেক্টের জায়গাতে আছে তার কাছে কিন্তু নিজের সাবজেক্টটাই বড়, মানে ভালো এবং সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে হয়, সে তার মতো করে দেখে। ইকোনমিক্সের মতো করে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে যেটা ইকোনমিক্স, সেটাই সাস্টেনেবল। যে ফিজিসিস্ট তার একটা নিজস্ব আইডিয়া আছে, ইকোলজিস্ট বলবে না এনভায়রনমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের সলিউশনের জায়গাটা কিন্তু পুরোপুরি একটাই বা ইউনিফাইড কোনোদিন হবে না। এটা কিন্তু সবকিছু মিলিয়েই আমাদের চলতে হবে। এটা কিন্তু রিসার্চ পেপারের পাবলিকেশনসেও একই কথা বলছে। এবারে কেন এত একটা সিম্পল আর মেথডোলজি? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি শুধু এই ব্যাপারটাকে জটিলই করতে থাকবে, সমাধান কিছু করবে না? আমাদের তো এগোতে হবে। তাহলে যদি ওই গোলটা, যেটা অ্যাজ পার সাস্টেনেবল গোল, মানে 17টা গোল আমি বলছি না, ওভারঅল গোল সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনিশন, সেটাকে যদি অ্যাচিভ করতে চাই তাহলে কি গোল? সেখানে বলা হচ্ছে 17টা গোলকে একসঙ্গে না নিয়ে গিয়ে রিসার্চ কমিউনিটি কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে এগোচ্ছে যে আমরা তিনটে বেসিক পিলারকে ডিফাইন করি। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, সোশ্যাল, ইকোনমিক। এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো সলিউশন বা কোনো কোনো অ্যাকশন পয়েন্টে পার্শিয়ালি স্যাটিসফাইড হচ্ছে। অর্থাৎ যদি আমার সোশ্যাল এবং ইকোনমিক, অর্থাৎ সোশ্যালি অ্যাকসেপ্টেবল, ইকোনমিক্যালি ফিজিবল কোনো সলিউশন থেকে থাকে, এটাকে আমরা বলছি ইকুইটেবল সলিউশন। ইকুইটেবলটার মানেটা খুব পরিষ্কার, সকলের কাছে গ্রহণযোগ্য একটা জিনিস। এবার তার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের হাতে, সকলের হাতেই থাকে। আমাদের বাড়ির কাজের লোক যে অত্যন্ত দরিদ্র, তার হাতেও কিন্তু একটা মোবাইল থাকে, অর্থাৎ দামটা আলাদা। তাহলে মোবাইল কিন্তু এমন একটা এক্সাম্পল যেটা নিঃসন্দেহে সোশ্যালি খুব হাইলি অ্যাকসেপ্টেবল হয়েছে এবং সেটা ইকোনমিক্যালি ফিজিবল হয়েছে বলে সবার মধ্যে ছড়িয়েছে। সমস্যা হচ্ছে মোবাইল ফোনের কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটা নেই, এবং সেই জন্য ভবিষ্যতে কিন্তু ইলেকট্রনিক গুডসের যে ওয়েস্ট জেনারেশন, সেটা একটা মারাত্মক থ্রেট হিসেবে আমাদের কাছে মার্চ করছে। তাহলে প্রশ্ন হলো যে পার্শিয়াল সাস্টেনেবল সলিউশন এই ডেফিনিশন অনুযায়ী কিন্তু অনেক সময় খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। এরকম প্রত্যেকটা ওভারল্যাপ গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনটে সাইমালটেনিয়াসলি হলেই একমাত্র সাস্টেনেবল সলিউশন হবে, এবং আদারওয়াইজ কিন্তু পার্শিয়ালি সাস্টেনেবল কখনোই ফুল সাস্টেনেবল, শুধু ফুল সাস্টেনেবল হবে না, যে কম্পোনেন্টটা থাকবে না তার এফেক্টটাও মারাত্মক হতে পারে। এবারে অন্য একটা ওপিনিয়ন রিসার্চ পেপারস বা রিসার্চ গ্রুপের মধ্যে পাওয়া যাচ্ছে, না এটা হায়ারার্কিক্যাল হতে হবে। অর্থাৎ হায়ারার্কিক্যাল মানে কমপ্লিটলি তিনটে ইন্ডিপেন্ডেন্ট পিলার নয়। প্রথম পিলারটা কিন্তু ইকোনমি, যেটা হচ্ছে
ন্যারোয়েস্ট মিলে তার মধ্যে কিন্তু সোসাইটি অর্থাৎ একটা জিনিস ইকোনমিক হলে সমাজ যদি তাকে গ্রহণ না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই জিনিসটা আলটিমেটলি প্র্যাকটিসে পৌঁছবে না। এবং উদাহরণ যেমন আমাদের রিসেন্টলি আমরা দেখেছি ন্যানো গাড়ি কিন্তু রাস্তায় চলছিল, কম তেল খেয়েই চলছিল, তা সত্ত্বেও কিন্তু ন্যানো গাড়ি কেউ নিল না। এবং নানার পিছনে কিন্তু কোনো টেকনিক্যাল ফেলিওর নেই, ইকোনমিক্যালিও যথেষ্ট ভায়াবল ছিল, রানিং কস্ট খুব ভালো ছিল, কিন্তু লোকে নেয়নি কারণ ন্যানো গাড়ি তো সম্মানে আটকাচ্ছে। এই জায়গাটা কিন্তু সোশ্যাল কম্পোনেন্ট। তাহলে তারপরে বলা হচ্ছে সবকিছুকে নিয়ে থাকতে হবে এনভায়রনমেন্ট, কারণ যদি পরিবেশের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু এই দুটো কম্পোনেন্ট স্যাটিসফাই হলেও হবে না। অর্থাৎ এগুলো কমপ্লিটলি সেগমেন্ট ওয়াইজ আলাদা নয়, এগুলো হায়ারার্কি, তিনটাকে স্যাটিসফাই করতে পারলে তবেই একমাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হবে। এবার আমি যদি আরেকটু ভিতরে ঢুকি তাহলে কি আছে, আমাদের কতগুলো মেজর রিসোর্স অফ আর্থ আছে। তার মধ্যে নন লিভিং পার্ট আছে, নন লিভিং এর ল্যান্ড, ওয়াটার, এয়ার ইত্যাদি, আর লিভিং কিছু রয়েছে। লিভিং এর মধ্যে দুভাবে ডিফাইন করা হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেও, একটা হচ্ছে লাইফ অন আর্থ, লাইফ অন ল্যান্ড অ্যান্ড লাইফ আন্ডার দ্য সি, আন্ডার দ্য ওয়াটার। ওই দুটো লাইফ মিলে আমাদের যেটা দাঁড়াচ্ছে তার সাথে আমাদের কি হচ্ছে না, প্রপার ইন্টারাকশনস বিটুইন দিস, অর্থাৎ নন লিভিং এবং লিভিং এর মধ্যে যে ইন্টারাকশন পার্টটা, সেটাই কিন্তু আমার লং টার্ম সাস্টেনেবিলিটির বেসিক ডেফিনিশনটা তৈরি করছে। অর্থাৎ আমার যদি এগুলোকে আমি অপটিমাম রিসোর্স যদি ধরে নিয়ে এগুলোকে, এই রিসোর্সগুলোকে অপটিমালি ইউজ করার মধ্যেই কিন্তু আমার সাস্টেনেবিলিটির মন্ত্রটা লুকিয়ে থাকবে। অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে ব্যালেন্স যদি আমরা ন্যাচারাল রিসোর্স মধ্যে করতে পারি, অর্থাৎ আমরা যদি যে কোনো জিনিসের নেচার বেসড সলিউশন, নেচার বেসড সলিউশন কিরকম, ওই যে বলেছিলাম সাইক্লিক প্রসেসের মধ্যে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখা যাবে সেই প্রসেসটা আমাদের ইনডেফিনিট কাল সময় ধরে চলতে থাকবে। কারণ যদি আমরা এই সিজন চেঞ্জটাও ধরি, সিজন চেঞ্জটাতে কিন্তু এই যে বৃষ্টির মনসুন সেশন থাকে সেখান দিয়ে কিন্তু আমাদের চাষবাস ইত্যাদিগুলো হয়, এবং ইন্টারেস্টিংলি হচ্ছে সেই জলটা কিন্তু আর কোনো জায়গা থেকে আসেনি, পৃথিবী থেকেই তৈরি হয়ে মেঘ হয়েছে, মেঘের একটা সময় বৃষ্টি হয়ে ফেলে এসেছে। আমরা সেই আবার সাইক্লিক প্রসেসটার মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। অর্থাৎ বলা হচ্ছে তুমি নেচারের দিকে তাকাও, নেচারের মধ্যে যে যে সলিউশনস গুলো পাচ্ছ সেই সলিউশনস গুলো তোমার নিজের জীবনের ব্যবহারে আইদার থ্রু টেকনোলজি অথবা সোশ্যাল প্র্যাকটিস তুমি নিয়ে এসো। যদি কোনো নেচার বেসড সলিউশন পেয়ে যাও তাহলে সেটাকে সাস্টেনেবল ধরে নিতে পারো। অর্থাৎ নেচারের অনুকরণ ভীষণ রকম দরকার। সার্কুলার ইকোনমি বলে একটা শব্দ কিন্তু সেখান থেকেই চলে যাবে। এটা ইকোনমিক্স এর লোকজন বাজারে এনেছে, যদিও পরবর্তীকালে আমরা দেখেছি এটা গুরুত্ব অত্যন্ত, মানে এই এটা একটা সাস্টেনেবিলিটির একটা পাথ। এবার লিনিয়ার ইকোনমিক ডেফিনিশনটা যেটা আমাদের অরিজিনাল সিভিলাইজেশনের প্রতীক ছিল, একটা রিসোর্স কনজাম্পশন হবে, ফাইনালি ওয়েস্ট জেনারেট হবে, এবং সেইটাকে কিন্তু এখন আস্তে আস্তে ইকোনমিতে যেটা বলা হচ্ছে ইকোনমিটা হবে একটা কন্টিনিউয়াসলি সাইক্লিক প্রসেসে, যেখানে 100% সাইক্লিক যদি নাও হয়, একটা অংশকে আমার কনজিউম করাটাকে কমাতে হবে, রিডিউস ওয়েস্টটাকে কমিয়ে দাও, আর ওয়েস্টটাকে যদি আমরা রিইউজ, রিসাইকেল আর রিকভার করতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট জেনারেশন অনেক কমে যাবে, তাহলে একটা সাইক্লিক প্রসেসে ঢুকে যাবে। এবং এটা যতটা বেশি করা যাবে ততই কিন্তু আমরা আমাদের প্রসেসগুলোকে সাস্টেনেবল প্রসেস করতে পারবো। অর্থাৎ এই রিইউজ, রিসাইকেল, রিকভার এই তিনটে মিলেই কিন্তু আমাদের সার্কুলারিটির বেসিক মন্ত্রটা তৈরি হচ্ছে বা সার্কুলার ইকোনমি বেস করে দাঁড়িয়ে রয়েছে। এটা একটা ওয়ে অফ ডুইং দ্য সো কল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাথ। এইবারে একটা প্রশ্নতে আসছি, সেখানে আমরা এই পরিমাণকে ধরতে যাচ্ছে যে এই টোটাল গল্পটা শুনে নিয়ে কিন্তু আমরা ভাবি না এটা একটা বেশ কমপ্লিকেটেড জিনিস, এটা কি আমার দ্বারা হবে? সেখানেও কিন্তু ওই প্রশ্নটাই হলো যে মাটির প্রদীপ ছিল সে পরিবারের স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। এবারে আমরা প্রত্যেকে যদি মনে করে থাকি যে আমাদের কনসেপ্ট গুলো ভীষণ ভালো লাগছে কিন্তু আমার দ্বারা হবে না, আমি কি করতে পারি, তখনই কিন্তু এই সমস্যাটা চলে আসে। অর্থাৎ ঠিক যেরকম জিগসো পাজলের ছোট ছোট পিসগুলোকে জুড়লে একটা বড় জিনিস দাঁড়ায়, এই নিজেদের জায়গাগুলোকে ভাবতে হবে আমরা প্রত্যেকে এই ছোট পিসটাতে কিভাবে ফিট করতে পারি। সেখান থেকে কিন্তু আমার ভবিষ্যতের সাস্টেনেবল ডেভেলপমেন্টের পাথটা সকলের জন্য তৈরি হবে, গ্লোবাল সাস্টেনেবিলিটি। তাহলে সেখান থেকে যদি আমরা প্রশ্নটা করি আমরা কি শুধু শুনবো, ভাববো, করবো না কিছু? এই করবো না কিছুর মধ্যে কিন্তু বিভিন্ন লেভেল আছে। অর্থাৎ যেটা পার্সোনাল লাইফ হতে পারে, কমিউনিটি লাইফ হতে পারে, ইনস্টিটিউশনাল লাইফ, রিসার্চ স্টাডিজ, যেহেতু আমরা একাডেমিক ইনস্টিটিউশন এই জায়গাটাকে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি, কারণ আমাদের রিসার্চের কম্পোনেন্টের মধ্যে কিন্তু এই জিনিসটাকে নিয়ে আসতে পারলে বোধহয় শুধু পৃথিবীর লাভ হবে না, আমাদের নিজেদেরও কিন্তু যেটা পার্সোনাল বেনিফিট, হাই ইম্প্যাক্ট একটা জার্নালের পসিবিলিটি অফ পাবলিকেশনস বাড়বে, যেটা আমাদের ব্যক্তিগত চাকরির ক্ষেত্রেও লাগতে পারে। এই পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এই ইস্যুটার মধ্যে দেখা যাচ্ছে যে উপরে থাকে গ্লোবাল একটা কিছু থাকে, তারপরে ন্যাশনাল রেগুলেশন গুলো ভাগ হয়ে যায়, সাব ন্যাশনাল বিভিন্ন রকম ক্যাটাগরি হতে পারে,
এটা কমিউনিটি ওয়াইজ হতে পারে, ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারে, মিউনিসিপ্যালিটি। লাস্টে কিন্তু আমরা এই প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অস্তিত্ব, যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল বলি। যে কোনো পলিসি সাস্টেনেবল ডেভেলপমেন্টের যেহেতু গ্লোবাল মিশন মাস্ট বি এ টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ এটা কিন্তু যে যার মতো স্পোরাডিক্যালি সাস্টেনেবিলিটি করতে শুরু করলে হয়তো ডেভেলপমেন্টাল গোলটা ঠিকঠাক মতো মিট করা যাবে না। তার মানে দ্যাট মাস্ট বি ভেরি প্রপারলি গাইডেড এট দ্য সেন্ট্রাল লেভেল অ্যাফেক্টস গ্লোবাল, এবং ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের বটম আপ। কারণ কখনোই যে পলিসি ওপর থেকে এসছে সেই পলিসি পুরোপুরি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব গ্লোবাল বডি হতে পারে না। অর্থাৎ গাইডলাইনগুলো যেগুলো তৈরি হবে সেগুলোকে ঠিক ন্যাশনাল লেভেল থেকে ইন্ডিভিজুয়াল লেভেলে যাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা দেশের নিজেদের। এবার একটা স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক তো লাগবে যেখানে বেসিসে কাজটা করা যাবে। এটা যদি স্ট্যান্ডার্ড প্রসিডিওরটা কিন্তু মোটামুটি সবগুলো প্রসেসের ক্ষেত্রে যেরকম এখানে বসে আমাকে প্রথমে ইস্যুসগুলো আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমি যেখানে আছি, আমার দেশ, আমার জায়গা, আমার শহর, সেখানে কিন্তু আনসাস্টেনেবিলিটি ইস্যুস আছে, সেগুলো আস্তে 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 রিমুভ করে এগিয়ে সাস্টেনেবিলিটির দিকে এগোবো। এবং পরে তারপরে ইভ্যালুয়েট করতে হবে তার স্ট্যাটাসটা কি, যে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা ইজ নট প্রপার সাস্টেনেবল। তাহলে সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনটা যদি আমার প্রায়োরিটি হয়ে থাকে সেই সেক্টরটাতে আস্তে আস্তে দেখবো সেটাকে এই সাস্টেনেবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করিয়ে দ্যাট ক্যান বি এ রিসার্চ ইস্যু, দ্যাট ক্যান বি এ পলিসি ইস্যু, দ্যাট ক্যান বি এ গভর্নমেন্ট চ্যালেঞ্জ। তারপর থেকে প্রায়োরিটাইজ দ্য অ্যাকশনস, সবগুলো একসাথে সমান গুরুত্ব দিয়ে এগোবো, এটা কিন্তু কোনো জায়গাতেই সাস্টেনেবিলিটিতে সম্ভব নয়। সেজন্য আমার নিজের প্রয়োজন অনুযায়ী বাস্তবের ক্ষেত্রে এই প্রায়োরিটাইজেশনটা করাটা খুব জরুরি। তারপর হচ্ছে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে কোনো অ্যাকশন পয়েন্টে কিন্তু ওই জিনিসটা থাকে, যে আমি যেটা করলাম সেটা করার পরে ইম্প্যাক্টটা কি হলো, সেই অ্যাসেসমেন্ট না হলে তো ফার্দার অ্যাকশনটা করতে পারবো না। তারপরে রিডিফাইন অ্যাকশনস, অর্থাৎ ওইটার বেসিসে আমাকে ভাবতে হবে যে আমি এরপরে কি অ্যাকশনসটা নিতে পারি, এবং শেষে আইডেন্টিফাই নিউ ইস্যুস, নতুন নতুন ইস্যু তারপরে আসবে, এবং সেগুলোকে ওই একই পদ্ধতিতে আমাদের চলতে হবে। এই সাইক্লিক পথটা ফলো করেই যতটুকু উন্নতি সম্ভব এই ফ্রেমওয়ার্কটা আমাদের করতে হবে। এগুলো ছোট করে একটু এডুকেশন সেক্টরটা দেখার চেষ্টা করেছিলাম, যেটা আমরা যাদবপুর ইউনিভার্সিটি একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, সেখানে রিসোর্স সায়েন্টিফিক ইউটিলাইজেশন গভর্নেন্সটা খুব ইম্পর্টেন্ট। একটা কথা আমরা এখন যাদবপুরে বসে হারিয়ে যেতে পারছি যে সাস্টেনেবল এডুকেশন প্রসেসটার মধ্যে গভর্নেন্স না থাকলে কিন্তু সব জিনিস হারিয়ে যেতে পারে। এবং স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশনটাও ভীষণ ইম্পর্টেন্ট। ছাত্রদের ক্ষেত্রে তারা আমাদের এই পড়ানোর পদ্ধতিটার মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশনও থাকবে, এটাই কিন্তু ডিজায়ার। তার মানে এটা না যারা পড়াশোনা করতে গিয়ে পাশের জন্য আন্দোলন করবে, কিন্তু সেই স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশনটা সব ছাত্ররা লাগবে, মাস্টারমশাইরও লাগবে, আমাদের অন্য কর্মচারীদেরও লাগবে। কারণ আনলেস পিপল আর স্যাটিসফাইড উই ক্যানট গো ফর এ ভেরি গুড ডেভেলপমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট ইস্যু, আর প্রোঅ্যাক্টিভ মেজার্স কিছু থাকতেই পারে, এবং আরো অনেক ইস্যুস আমরা আস্তে আস্তে ভেবে চিন্তে একাডেমিক ইনস্টিটিউশনের জন্য নিয়ে আসতে পারি। But sustainability metrics are now included in institute performance evaluation also. এটা অনেক সময় ন্যাকের থেকে চাওয়া হবে, দেখবেন আপনারা এই ডেটাগুলো দিন। এগুলো কেন চায়? কারণ আস্তে আস্তে যেটা বললাম যে পলিসি প্ল্যানটা কিন্তু গ্লোবাল লেভেলে তৈরি হচ্ছে, আস্তে 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 নামছে সেটা নিচের দিকে সাবন্যাশনাল লেভেলে এসে হয়তো ইনস্টিটিউশনাল লেভেলে আমাদের ইনস্টিটিউশনাল যে কন্ট্রোলিং অথরিটি ইউজিসি ইত্যাদি, তারা কিন্তু ন্যাক ইত্যাদি বা অন্যান্য এনআইআরএফ র্যাঙ্কিং প্রসেসে এই জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে। কারণ এটা আসছে গ্লোবাল পলিসি থেকে যে আপনার ইনস্টিটিউশনাল সাস্টেনেবিলিটি কত, এবং সেটা মেজার করার জন্য একটা ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচারও তৈরি করা হয়ে গেছে। জাস্ট আমি ছবি দেখানোর জন্য দেখিয়ে যাচ্ছি, এই তথ্যগুলো কিন্তু এখন বিভিন্ন রকম এনআইআরএফ সাস্টেনেবিলিটিতে এই ডেটাগুলো চাওয়া হচ্ছে। আগে কিন্তু এগুলো চাওয়া হতো না। এই চাওয়া হওয়াগুলোর মধ্যে দিয়ে আপনার ডেটাগুলো ইন্ডিভিজুয়ালি খুব ইম্পর্টেন্ট না, শুধু দেখানোর উদ্দেশ্য আমার একটাই, একদম এখান থেকে সাইট থেকে তুলে নেওয়া এই কি কি জিনিস চাইছে, যার বেসিসে ওরা অ্যাসেস করবে আপনার সাস্টেনেবিলিটি কোয়ালিটিটা আরেকটা ইনস্টিটিউশন থেকে বেটার কি ইনফিরিয়ার। কিন্তু মনে রাখবেন এইটাতে কিন্তু ভালো স্কোর করা মানেই আমরা সাস্টেনেবিলিটিতে চ্যাম্পিয়ন তা নয়। এটা হচ্ছে জাস্ট মিউচুয়ালি একটা ইনসেন্টিভ তৈরি করা, যার বেসিসে আমরা কাজগুলো করতে চাইবো। সেজন্য এই জাস্ট এগুলো ক্যাটাগরি দেখিয়ে চাকরির কারণে অনেক সময় লোকজন বিরক্ত হন যে আমাকে কেন আবার এসবগুলো চাওয়া হচ্ছে। এসবগুলো চাওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের গ্লোবাল বা অ্যাপেক্স বডি পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ন্যাশনাল লেভেল থেকে এই আস্তে আস্তে আমাদের সাবন্যাশনাল লেভেলগুলোতে এইসব রিকোয়ারমেন্টগুলো এসেছে। এবার আমি আসছি রিসার্চ কম্পোনেন্টটা, কারণ আজকে আমাদের উদ্দেশ্য ছিল ছাত্রদের জন্য এবং আমি বলবো রিলেটিভলি ইয়াঙ্গার ফ্যাকাল্টিদের জন্য, যাদের রিসার্চ কম্পোনেন্টটা শুরু হচ্ছে তাদের জন্য। আমার নিজের দেখাতে যেটা মনে হচ্ছে দু ধরনের সাস্টেনেবল মানে রিসার্চের জায়গাতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কম্পোনেন্টগুলো থাকবে। একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ওরিয়েন্টেড, এবং সেখানে এই রিসার্চ ডোমেনের এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের সাথে অ্যালাইন হলে কিন্তু গুড পাবলিশার্স ইন্টারন্যাশনালি ইভেন স্পিকার ডিক্লেয়ার করে দিয়েছে, ওয়েবসাইটও পেয়ে যাবেন
any new book proposal must align with any of the sustainable development goals. মানে আপনি যদি একটা বুক প্রপোজাল স্প্রিঙ্গারকে দিতে চান যে আমি এইটার উপরে বই লিখবো, সেখানে কিন্তু একটা আইটেম থাকবে কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল একটা একাধিক হতে পারে, তার সাথে আপনি এই অ্যালাইন করে বইটা লিখবেন। এবং এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পাবলিশারের সকলের মধ্যেই চলে আসছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে কোনো একটার সাথে অ্যালাইনমেন্টে একাডেমিক্সকেও ইউজ করতে হবে। সেকেন্ড পার্ট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ট্রেনিং। আমরা যেটা করি এটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব ডিসিপ্লিন থাকে এবং সেটা থাকতেই হবে। ডিসিপ্লিন বলতে গেলে সাবজেক্ট ডিসিপ্লিন রয়েছে, সেই ডিসিপ্লিনটা না থাকলে কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছি, তার মধ্যে আবার মেকানিক্যাল পড়েছি, ইলেকট্রিক্যাল পড়েছি, ইত্যাদি ইত্যাদি পড়েছি, সেই ডোমেনের নলেজটা কিন্তু আমার পুরো নলেজ, এবং সেই নলেজ থেকে আমি আমার রিসার্চ কম্পোনেন্টকে ধরতে চাইছি। এইটা ঢোকার মধ্যে কিন্তু আমাদের যেটা খেয়াল রাখতে হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে আমার ওই ডোমেন স্পেসিফিক নলেজটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের রেসপেক্টে কি কম্পোনেন্ট অ্যাডিশনালি ঢোকানো যায়। অর্থাৎ আমি সে একটা টারবাইন ডিজাইন করছি, মেকানিক্যালের এক্সাম্পল যদি দিই, সেটার মধ্যে কি কি মেটেরিয়াল আমি নিতে পারি সেটা আমার অপশনাল চয়েস আছে। এবং কি করতে হবে, তার মধ্যে যেটা রিসোর্স কনজাম্পশন কম করবে এবং ওয়েস্ট জেনারেশনও কম করবে, দুটোই আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাথ হবে। তাহলে আমি চেষ্টা করব আমার এই কম্পোনেন্টের মধ্যে যে কনসিডারেশনগুলো আগে আমরা রাখতাম না সেগুলোকেও সাস্টেনেবল কনসেপ্ট থেকে ঢুকিয়ে নিতে। অর্থাৎ একটা কম্পোনেন্ট অফ রিসার্চ এখন কিন্তু খুব অ্যাক্টিভ, সেটা হচ্ছে ডোমেন স্পেসিফিক এরিয়ার মধ্যে কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কম্পোনেন্টটাকে ধরা যায়। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেই ইকুয়ালি সেরকম জায়গাগুলোকে ধরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রায়োরিটিটাকে তৈরি করা যায়। সেম জিরো হাঙ্গারটাকে প্রায়োরিটি দেবে, তাহলে আমার সোশ্যাল সিস্টেম ডিজাইনটা আমি কোন দিক থেকে কোন দিকে যাব। থার্ড একটা জোন আছে যেটা কিন্তু হচ্ছে পিওরলি সাস্টেনেবল ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্কটার উপরে রিসার্চটা হচ্ছে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওভারঅল কনসেপ্টের উপরে বিভিন্ন ইন্টারডিসিপ্লিনারি কন্ট্রিবিউশনসগুলোকে কিভাবে কানেক্ট করা যায়। এইটা কিন্তু ভীষণ ইন্টারডিসিপ্লিনারি, যেটা বলা হয় এটা হচ্ছে অলমোস্ট সব ডিসিপ্লিনের মধ্যে ঢুকে যেতে পারে। অর্থাৎ যদি ঠিকঠাক মতো ওভারঅল দেখতে হয় যে উপর থেকে জঙ্গলটাকে যখন আমি এই হিসেবে দেখবো, সবুজ হিসেবে দেখবো, তখন কিন্তু এই ইস্যুটা চলে আসবে। ইন্টারডিসিপ্লিনারি কানেকশনসগুলোকে আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে ইম্প্যাক্টস এন্ড সাইটেশনস আর হায়ার, মানে এটা আমাদের ব্যক্তিগত বেনিফিটের ক্ষেত্রে কাজে লাগে। কারণ যদিও আমি কখনো মনে করি না যে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের সমস্ত পাবলিশ পেপারসগুলো জার্নালে সেটাই সবচেয়ে ভালো পেপার, কখনোই নয়। সাইটেশনও সেই তফাৎটা তৈরি করে দেয়। তার সত্ত্বেও কিন্তু আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি রিসার্চ ওয়ার্ল্ডে তৈরি হয়েছে আমরা কত হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করতে পারি। এটা একেবারেই আমাদের ব্যক্তিগত স্বার্থের জায়গাটা। এটাও দেখা যাচ্ছে যে ইম্প্যাক্টসগুলো কিন্তু মোটামুটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড জার্নালগুলো, ইন্টারডিসিপ্লিনারি জার্নালগুলোর ইম্প্যাক্ট ভীষণ বেশি। আচ্ছা, এবার aligning publications more with SDGs may be better chance of publications. এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা সবাই নাও মানতে পারেন, কখনো এটা 100% ট্রু নয়। অর্থাৎ পেপারের কন্টেন্টটা খুব বাজে, আমি তার সাথে জোর করে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে অ্যালাইনমেন্ট দেখালাম, তাতে পাবলিকেশন হবে, এই ভুলটা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটাও সত্যি যে পেপারের টেকনিক্যাল কন্টেন্ট বা যেটাকে আমি টেকনিক্যাল বলতে আমি ইনক্লুড করছি যে সায়েন্স কন্টেন্ট অর সায়েন্টিফিক কন্টেন্ট অর সোশ্যাল সায়েন্স কন্টেন্ট, সেটা ভালো থাকা সত্ত্বেও সেটা খুব প্রপারলি আমার কোনো একটা গোলের সাথে অ্যালাইনমেন্ট দেখাতে পারছি, তাহলে কিন্তু পসিবিলিটি অফ পাবলিকেশন বাড়ছে বলে আমার মনে হয়। শেষে যেটাতে আসছি, ডিফারেন্ট ডিসিপ্লিনস তারা কিন্তু নিজের মধ্যে এইবার এই জায়গাটা তৈরি করতে গেলে নিজেদের ইন্টার কানেকশনসটা তৈরি করতে হবে। ইঞ্জিনিয়ার্স হ্যাভ টু লিসেন টু দ্য সায়েন্স। ইঞ্জিনিয়াররা সায়েন্সের পরস্পরের শোনাটা বহুদিন ধরেই রয়েছে, কারণ সায়েন্স আগে হাঁটে, ইঞ্জিনিয়ারিং পরে হাঁটে। সায়েন্স ফ্যাক্টসগুলোকে ন্যাচারাল, মানে ওদের কোনো দায়িত্ব নেই অ্যাপ্লিকেশনস ওরিয়েন্টেড হতে হবে, দে জাস্ট গো অন ফাইন্ডিং দ্য ন্যাচারাল ফ্যাক্টস। এবং তারপরেই কিন্তু ইঞ্জিনিয়াররা সেখানে হাঁটে, কারণ তাদের কাজ হচ্ছে ওই ন্যাচারাল ফ্যাক্টসগুলোকে প্র্যাকটিক্যাল ইউটিলিটির জায়গায় নিয়ে আসা। যখন আইনস্টাইনের ফটোভোল্টাইক এফেক্ট তৈরি হয়েছিল, আইনস্টাইনের কোনো দায়িত্ব ছিল না ওটাকে সোলার সেলে কনভার্ট করা, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারদেরই করতে হবে। অর্থাৎ সায়েন্স মাস্ট মুভ অ্যাহেড অফ ইঞ্জিনিয়ারিং, তারপরে ইঞ্জিনিয়ারিং ফলো করবে। এবং আজকের সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কনসেপ্টটা কিন্তু ওটাও আসছে, সমাজের উন্নয়নের জন্য তো সোশ্যাল সায়েন্স, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল সায়েন্সকেও ভাবতে হবে তারা কিভাবে আমাদের সাথে কানেকশনসটা করবে। অর্থাৎ যদি ইঞ্জিনিয়ারিং একটা জিনিস বানিয়ে দেবে, সেটা সোশ্যাল ইম্প্যাক্ট ভালো হবে না খারাপ হবে, সেই জায়গাটাও খুব জরুরি। এবং তাই জন্য কিন্তু পরস্পরের কথা বলতে হবে, ডায়ালগ করতে হবে, নিজেদের মধ্যে একটা জায়গাতে একটা কনসেপ্টে সেটাকে একটা কম্প্রিহেন্সিভলি সকলের ইনপুট দিয়ে একটা জায়গাতে আনতে হবে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হ্যাজ এক্সপ্লোরড এ বিগ এরিয়া অফ ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন। এখানে এই সব খেয়াল মানেটা হচ্ছে এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু ওই বেয়ে ওঠা, যেটাকে আমরা মডেলিং বলি, মডেলিং এর পরে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, তারপরে ওটাকে ইভালুয়েট করি, তারপরে ওটা মার্কেটে ইনভেস্ট করি। এবং সেই প্রোটোটাইপ ডেভেলপমেন্টে যেটাকে আমরা ঠিক পয়েন্ট বলে মনে করতাম ইঞ্জিনিয়ারিং এ, যখন ওটা মার্কেটে চলে গেছে এবং ভালো বিক্রি হচ্ছে,
মানে ওটা কন্ডিশনটা ছিল সাকসেসফুলি ফাংশনাল হচ্ছে, জিনিসটা যেটার জন্য বানিয়েছি সেটা হচ্ছে, এবং ইকোনমি লো কস্ট হয়েছে। যে কম্পোনেন্ট আমরা বাদ দিয়েছিলাম, অজান্তেই নিচের দিকে নেমে পড়েছি, এই দুটো ইস্যু। সেটা কিন্তু কখনো ভেবেছি যে এটা ড্যামেজিং এনভায়রনমেন্টাল হচ্ছে কিনা, আমরা কি কখনো ভেবেছি যে সোশ্যাল ইনইকুয়ালিটি তৈরি করবে কিনা বা ইনইকুইটি তৈরি করবে কিনা। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু এখন একটা নতুন সাবজেক্টের জন্ম দিচ্ছে। এটা ইনফ্যাক্ট একটা ইলেকট্রিক বিষয়ে আমি নেক্সট সেমিস্টারে অফারও করছি ইজিতে, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এতদিন পর্যন্ত যে ইঞ্জিনিয়ারিং এর লক্ষ্য ছিল কেবলমাত্র ফাংশনাল ডেলিভারি অ্যাট দ্য লোয়েস্ট কস্ট, তার মধ্যে কিন্তু এখন এই কম্পোনেন্টগুলো আনতে হবে। অর্থাৎ এই তিনটে পিলারের বাকি দুটো পিলারকেও এবার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে নিয়ে আসতে হবে। এবং যদি দেখা যায় এইগুলোর ডেট্রিমেন্টাল এফেক্ট খুব বেশি, তাহলে কিন্তু আমি তখন পরে বলছি আমি তাহলে কিন্তু তাহলে এই জিনিসটা কিন্তু আমি বলতে পারবো না এটা সাকসেসফুল ইঞ্জিনিয়ারিং ডেলিভারি হয়েছে। তখন আমাদের এই কম্পোনেন্টটা নিয়েই আমাদের কিন্তু সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিংটা আসবে। বেসিক কনসেপ্ট অফ সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং এর এরকম। আবার যেটা বলেছিলাম অ্যাচিভিং গড, কখনোই 100% সাস্টেনেবল কোনো জিনিস হয়েছে এই এক্সপেকটেশন মনে মনে না রাখাই ভালো। কিন্তু ওই কাছাকাছি পৌঁছানো, ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর মতো করে কাছাকাছি পৌঁছানোর জায়গাটা এরকম, আমি কোনো একটা জায়গায় সাস্টেনেবিলিটি থেকে সরে যাচ্ছি কিনা, ঠিক যেরকম একটা ওই স্যাটেলাইট যেরকম ঘুরতে থাকে, সে যদি একবার সেই লোয়ার ভেলোসিটিতে চলে যায় তাহলে সে কিন্তু সেক্টর থেকে সরে আসে, অর্থাৎ করতে করতে সে বেরিয়ে যায় পাত্র থেকে। আমি যদি এই পাথে থাকতে চাই এবং আরো পাথের কাছে পৌঁছতে চাই, তাহলে কিন্তু আমার সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং এই কম্পোনেন্টগুলো লাগবে। অর্থাৎ আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ইকোসিস্টেমকে ড্যামেজ করছে কিনা, এই কনসিডারেশনসগুলো আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং এ নিয়ে আসতে হবে। সেই জন্য বেসিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা ছিল এইরকম এতদিন পর্যন্ত। ফাংশনাল পারফরম্যান্স, ইকোনমিক অ্যাসেসমেন্ট, এই দুটোর মধ্যেই ঘুরতো যে আরো সস্তায় এই জিনিসটা বানানো যায় কিনা, এবং সেটাই কিন্তু এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এর টার্গেট ছিল। এখন আরো দুটো কম্পোনেন্ট তার সাথে যুক্ত হলো, একটা সোশ্যাল সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট এবং ইকোনমিক লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা এলসিএ বলি। এটা কমপ্লিটলি একটা কম্প্রিহেন্সিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এবং তাতে যেটা দাঁড়ায় যে কোনো একটা জিনিসের এলসিএ করা মানে, এলসিএ ডিটেলটা তো আমি ঢুকছি না, সেখানে কিন্তু এখন ইন্টারন্যাশনাল যে আমাদের আইএসও যেটা আছে, ফ্রেমওয়ার্কটা আছে 14,000 ফ্রেমওয়ার্ক, তাতে আমি পরিষ্কার নিউমেরিক্যালি বলে দিতে পারি এই ক্রাইটেরিয়াতে এর পারফরমেন্স ফ্যাক্টর হচ্ছে এত ভ্যালু। তাহলে কি হলো, আমার ওই অ্যাসেসমেন্ট প্রসেসটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যাওয়ার জন্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইজ অলসো বিকাম অ্যাকিউরেট, যে সেটা হচ্ছে সেটা আমিও দাবি করবো না, কারণ ওই ফ্রেমওয়ার্ক অনুযায়ী করলে সবগুলো ঠিক বেরোচ্ছে তা নয়। কিন্তু যদি আমাকে অ্যাসেসমেন্টটা আনতে হয় তাহলে কিন্তু একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক দিতে হয়, সেটা এলসিএ দিয়েছিল। এবং এই প্রসেসের মধ্যে দিয়ে আমার যখন এই সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিংটা করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি সবকটাকে সমান গুরুত্ব দিলে কোনোদিনই কোনো সলিউশন বেরোচ্ছে না। অর্থাৎ ওই যেটাকে কাঁটালের অংশত্ব বলা হয়, যে সবচেয়ে কম দামে সবচেয়ে কম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টে ভীষণ ভালো একটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল জিনিস তৈরি হবে, কোনোদিন হবে। তাহলে এবার প্রশ্নটা কোথেকে আসছে, আমাদের সায়েন্সের রিসার্চের চ্যালেঞ্জ কি দাঁড়াবে? অপটিমাইজেশন। অর্থাৎ ওইগুলোর মধ্যে কোনটাকে কত গুরুত্ব দেবো। ফর এক্সাম্পল, আমি যদি একটা খুব বেশি মানে যেটাকে বলি আমরা অ্যাডভান্স কান্ট্রি, যাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, তারা কিন্তু এনভায়রনমেন্টকে টপমোস্ট প্রায়োরিটি দেবে। এবং ইনফ্যাক্ট আমি যদি ওই সার্কেল প্রিন্টে দেখি, তার মধ্যে হায়ারার্কিক্যাল সার্কেলটা ওইখান থেকেই এসেছে। আমি যদি এনভায়রনমেন্টকেই প্রোটেক্ট করতে না পারি তাহলে আমার সব তো চলে যাবে। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু আবার যদি আমি কালকে ভারতবর্ষের জন্য একই মডেল বা আফ্রিকার জন্য একই মডেল ভাবি, যে না যেটা এনভায়রনমেন্টালি প্রোটেক্টিভ সেটাই নিতে হবে, তার দামটা তো আমাদের নিজেদের অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। তাহলে সেই জায়গা অনুযায়ী আমাদের একটা লাস্ট কেসটা হচ্ছে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং এর মাল্টি ক্রাইটেরিয়া অপটিমাইজেশন আর ডিসিশন মেকিং। তার মানে যখন মাল্টি ক্রাইটেরিয়া অপটিমাইজেশন, সিঙ্গেল ভ্যালু অপটিমাইজেশন ম্যাথমেটিক্যালি করে দেওয়া যায়, খুব সুন্দর শুধু ডিফারেন্সিয়েট করতে হয়। কিন্তু যখনই ক্রাইটেরিয়া বাড়তে থাকে তখন সেখানে কিন্তু সবকটার জন্য বেস্ট ভ্যালু একসাথে পাওয়া যায় না। তখন আমাদের কি করতে হয়, তখন এই ওগুলোর মধ্যে একটা ওয়েট ফ্যাক্টর দিয়ে আমাদের ডিসাইড করতে হয়, that is the decision making, not the actual optimization. তবে ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক বেরিয়ে গেছে, যেটা সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং এর বেসিক কোর ইস্যু, যে আমরা মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং করব। রিসার্চ কনটেক্সটে এন্ড দ্য ফ্রেমওয়ার্ক ইজ এরকম, অবভিয়াসলি এটা একটু জেনারেলাইজড, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাপ্লিকেশন এরিয়াটা নলেজ প্রোডাকশন হতে পারে, নলেজ অ্যাপ্লিকেশনস হতে পারে। ফ্রেমওয়ার্কটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমি কি শর্ট টার্ম সাস্টেনেবিলিটির জন্য করছি এবং লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য করছি। লং টার্ম সাস্টেনেবিলিটি ইমিডিয়েট এফেক্ট আমরা পাবো না, কিন্তু ভেরি অ্যাক্টিভ পেপারসগুলো থেকে যদি আপনারা স্টাডি করেন, বিশেষ করে ছাত্ররা যদি দেখো, তোমরা দেখতে পাবে যে বেশ কিছু পেপার আছে যেগুলো কিন্তু ভীষণ লোকাল কনটেক্সট স্পেসিফিক। এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের, সাস্টেনেবল এগ্রিকালচার ফর এ পার্টিকুলার লোকেশন, এটা কিন্তু গ্লোবাল ইম্প্যাক্ট নেই। আবার কোনো কোনো জায়গাতে আছে এন্টায়ার এগ্রিকালচারাল স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ ফর ফিউচার সাস্টেনেবিলিটি। বেনিফিটটা ইমিডিয়েট পাওয়া যাবে না, কিন্তু গ্লোবাল স্ট্রাকচারে বেশ কিছু উন্নতি হবে। স্পেশাল রেসপেক্টে ওটা লোকালাইজ সলিউশন, the larger scale solution that also make another area of research.
মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিসার্চটা কিন্তু মানে একই টাইপের কখনোই না। মানে প্রথমত মাল্টি ডিসিপ্লিনারি, দ্বিতীয়ত মাল্টি অবজেক্টিভ। কোন অবজেক্টিভটা আমি ফুলফিল করবো, দ্যাটস মাই চয়েস। আর বেসিক রিসার্চ কোশ্চেন্স গুলো মোটামুটি অন্য রিসার্চের মধ্যে হোয়াট ডু আই রিয়েলি নিড অ্যান্ড ওয়াই, এই প্রশ্ন দিয়ে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের রিসার্চ শুরু হয়। এফিশিয়েন্সির ক্ষেত্রে হাউ ডু আই মিনিমাইজ দ্য রিসোর্স এন্ড প্রোডাকশন এন্ড ইউজ, এই জিনিসটা যেটা সার্কুলার ইকোনমির ক্ষেত্রেও থাকে এবং মেইনলি ওই নিড আর গ্রিডের তফাৎ থেকেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে। কনসিস্টেন্সি অবভিয়াসলি how do we design and what I need, by what I need sustainability, আমি কি কোন জিনিসটা সাস্টেনেবিলিটি রেসপেক্টে করতে চাইছি, যে কোনো একটা রিসার্চ ওয়ার্ক কিন্তু সবগুলোকে একসাথে স্যাটিসফাই করবে না, ডেফিনিশন থেকে তৈরি করতে হবে। এইটা পরবর্তী জেনারেশনের জন্য দেখানো যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো খুব সাস্টেনেবল ডেভেলপমেন্ট জোনটাকে কভার করে ইম্প্যাক্ট থাকে ভীষণ বেশি। অন্তত আমরা যদি নেচার সায়েন্স যেগুলো মোর জেনারেল অ্যান্ড নোন ভেরি হাই ইম্প্যাক্ট জার্নালস, সেগুলোর ক্ষেত্রে বাদ দিতে হবে এই জন্যই কারণ তাদের ডোমেনটা সাস্টেনেবিলিটি নয়, তাদের ডোমেনটা নতুন ইনোভেশনস এবং রিসার্চের ইয়ার মাপ করে এরকম জায়গা, সেটা বায়োলজিও হতে পারে, সেটা মেডিকেল সায়েন্সও হতে পারে, সেটা একাডেমিক রিসার্চও হতে পারে, একদম পাথ ব্রেকিং কাজগুলো ওই জার্নালগুলোতে পাবলিশ হয়। তারপরের যে লেভেলগুলো তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টরটাও কিন্তু বেশ বেশি, যারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে অ্যালাইন ভাবে কাজ করছে। হাইস্ট এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি জার্নাল, এবং ইনফ্যাক্ট এর ইম্প্যাক্ট ফ্যাক্টর 30.8, যেটা বোধহয় অন্য কোনো ফিল্ডে ডোমেনের খুব বেশি জার্নালে নেই, নেচার সায়েন্সের জার্নাল বাদ দিয়ে। এবং এই এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের কম্পোনেন্টের মধ্যে এটা মিলবে যে অন্তত এনার্জি এবং এনভায়রনমেন্ট দুটোরই কম্পোনেন্ট মিলিয়েই তোমার পেপারটা থাকতে হবে, তাহলে তোমার পেপারটা দাঁড়াবে না, সিঙ্গেল ডোমেনের পেপার নয়, ইন্টারডিসিপ্লিনারি। নেচার সাস্টেনেবিলিটি একটা জার্নাল অলরেডি চালু হয়ে গেছে, তারও ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশ বেশি, এবং সেক্ষেত্রে খুব পরিষ্কার যে ওখানেও সাস্টেনেবিলিটির ব্যাপারটাকে অ্যাড্রেস করলে তবেই একমাত্র সেই পেপারগুলো ওখানে পাবলিশ হবে। রিনিউয়েবল এন্ড সাস্টেনেবল এনার্জি ইউজ, এটারও বেশ ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর 15.3। সাস্টেনেবল সিটিজ এন্ড সোসাইটিজ 12। জার্নাল অফ ইনার প্রোডাকশন, নামটা সাস্টেনেবিলিটি নেই কিন্তু অবজেক্টিভটা যদি আপনারা পড়েন, যেটা আমরা লিখি না যে জার্নালের অবজেক্টিভ কি, সেখানে পরিষ্কার সাস্টেনেবিলিটি ব্যাপারটা লেখা আছে, যে প্রোডাকশন মেথড গুলো ওইটাকে সাপোর্ট করবে, সেটাই এই জার্নালের এরিয়া অফ পাবলিকেশন। আর লাস্টে আছে যেটা সাস্টেনেবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন, এটা একটা নতুন জার্নাল এবং খুব বেশি পুরনো নয়, কিন্তু এগুলো ইম্প্যাক্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেড়েছে। আর পরের একটা ফেজ আমি দেখাচ্ছি, যেটা আমার হয়তো আত্মপ্রচার একটু হয়ে যাবে, দেখানোর উদ্দেশ্য খুব আমার মানে একদম অবজেক্টিভটা খুব ক্লিয়ার। আমাদের পাবলিকেশনস এর মধ্যে অন্তত এই দুটো জার্নাল আমরা পাবলিশ করতে পেরেছি, রিনিউয়েবল এন্ড সাস্টেনেবল এনার্জি ইউজ, জার্নাল অফ ইনার প্রোডাকশন। কারণটা খুব স্পষ্ট, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে অন্য কোনো আর্বিট্রারি পেপার এগুলো যদি আমি নিয়ে আসতাম, তাহলে কানেকশনসটা অতটা পরিষ্কার আমি বলতে পারতাম না। এটা যদি আমরা নিজেরা করেছি, আমরা কিন্তু কানেকশনগুলো বলতে পারবো। এবং জার্নাল অফ ইনার প্রোডাকশনের আমাদের পাবলিকেশনস কিন্তু মেইন টার্গেট ছিল এটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া গুলোকে একসাথে ধরে নিয়ে তার মধ্যে ওই ওয়েট অনুযায়ী অপটিমাইজ করে রেকমেন্ড করা যে দিস ইজ দ্য সাস্টেনেবল সলিউশন, এবং অবভিয়াসলি ফুল সাস্টেনেবল নয়। তো সেই জায়গা থেকে কিন্তু এই পেপারটাকে ওরিয়েন্ট করা হয়েছে, মানে ডোমেন নলেজ দিয়েই পুরো পেপারের স্ট্রাকচারটা দাঁড়িয়েছে। লাস্টে কিন্তু সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্টটাকে অ্যাড করা হয়েছে বলেই বোধহয় এই পেপারটা এই জার্নালে পাবলিশ করা হয়েছে। আরেকটা জার্নাল অফ ইনার প্রোডাকশন, যেটা মেইনলি রিড করেছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, ওখানেও কিন্তু একটা লিগ্নোসেলুলোজিক মেটেরিয়ালে টোটাল কেমিস্ট্রি প্রসেসটা বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসটাই পড়া হয়েছে, কিন্তু শেষে যে কম্পোনেন্টটা অ্যাড করা হয়েছে দুটো মানে সাবসেকশনে, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্ট। কারণ আমি যেটা বলছিলাম, রিসার্চের একটা হতে পারে জেনারেলাইজড ফ্রেমওয়ার্ক অ্যাসেসমেন্ট, আরেকটা জায়গা হতে পারে ডোমেনের মধ্যেই সাস্টেনেবিলিটি কম্পোনেন্টটাকে ডিসকাস করা। আমাদের এই ব্যাপারগুলো কিন্তু ডোমেনের মধ্যেই ডিসকাস করা, কারণ ওভারঅল সাস্টেনেবিলিটিকে ডিসকাস করার মতো ক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি। থার্ড পেপারটা দেখানোর উদ্দেশ্য খুব ক্লিয়ার, এটা ইউরোপিয়ান ইউনিয়নের পেপার, অ্যাকচুয়ালি ওইগুলো থেকে মেইনলি কাজটা করেছিল। এখানে এতগুলো নাম কিন্তু জাস্ট অ্যাড করা, অথার অ্যাড করার জন্য হয়নি, এখানে প্রত্যেকটা লোকের কিন্তু একটা নিজস্ব জোন অফ কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ যেটা আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টটা কিন্তু একটা পিওরলি ইন্টারডিসিপ্লিনারি এরিয়া। এবং ইনফ্যাক্ট রিভারের কমেন্টও আমার কাছে আছে, যেখানে পরিষ্কার লিখেছিল যে পেপারটার ভ্যালুটা বাড়ছে কারণ ডিফারেন্ট নলেজ হ্যাজ বিন অ্যাডেড ইনটু এ কমন গোল। এবং যেটা আমার মনে হয় এই এক্সাম্পলটা আমাকে একটা জিনিস দেখাচ্ছে পরিষ্কার, যে মাল্টি ডিসিপ্লিনারি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ দি আইডিয়াস towards a common goal is a very important factor for the sustainable development. সেখানে একটা সেমিনার পেপার আমাদের হয়েছিল, সেটা ওই সেকেন্ড পার্ট 1 পার্ট 2 না করে এখন ডিফারেন্ট নামে হচ্ছে। মানে পলিজেনারেশন কম্পোনেন্টটা ছিল আমার দায়িত্বের মধ্যে, হাউ টু জাস্টিফাই দ্য এফিশিয়েন্ট পলিজেনারেশন সিস্টেম, তাকে তারা করেছে সিস্টেম অফ ইউনিয়ন। আর এই ব্যাপারটার মধ্যে আমাদের ছিল যে মাল্টিপ্লেটারি ডিসিশন মেকিং ফর টেকনো ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবল, এটাও রিনিউয়েবল সাস্টেনেবল এনার্জি জার্নাল। এখানে কিন্তু
মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা যেটা আমরা জানি যে গ্রিন হাইড্রোজেন কোজেনারেশন সিস্টেমটা ভীষণ একটা ইম্পর্টেন্ট সিস্টেম হিসেবে ইমার্জ করছে, ভবিষ্যতে সবচেয়ে বেশি স্বচ্ছ জ্বালানি হিসেবে গ্রিন হাইড্রোজেন আসবে। কিন্তু সেইখানে করে যদি ছেড়ে দিতাম তাহলে হয়তো রিনিউয়েবল সাস্টেনেবল এনার্জি নিত না। এটা ছাত্রদের জন্য মেইনলি বলা। শেষে কিন্তু একটা জায়গাতে আমরা কোরিলেট করেছি কিভাবে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করে এই জিনিসটাকে কানেক্ট করানো যায় যে বেটার সাস্টেনেবল সিস্টেম হিসেবে এটাকে প্রুফ করতে হবে, তবেই একমাত্র মাল্টিডিসিপ্লিনারি জার্নি করে দেবে। বিশেষ করে একটা রুলও করা গেছে যেখানে জিনিসটা আমি হাইলাইট করছিলাম যে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডিসাইডিং প্র্যাকটিক্যালি সাস্টেনেবল সলিউশন। এবং সেটা করতে গিয়ে কিন্তু সেই জায়গাটাকে যদি আমরা ধরতে পারি তবেই একমাত্র এই ধরনের জার্নিগুলোতে পারফরমেন্স করতে পারবো। লাস্টে যদি আমরা কনক্লুড করার চেষ্টা করি তাহলে কি এনআইআর ইউএস পাবলিকেশন প্রমোশন এগুলোর জন্যই আমাদের এগুলো করা দরকার, এইরকম সিদ্ধান্ত করে ফেললে কিন্তু আমি একটু দুঃখ পাবো। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বোধটা কিন্তু রাখতে হবে যে সেই রবীন্দ্রনাথের বিশ্বের সাথে যোগে যেতে হবে বিধানে, ওইটা যদি আমার না থাকে অর্থাৎ আমি বিশ্ব নাগরিক হতে চাই, এইটা না হলে কিন্তু আমাদের অবজেক্টিভটা আবার ভুলিয়ে যাবে, প্রমোশনটা হয়ে যাবে কিন্তু সাস্টেনেবিলিটিটা আসবে না। এবং সেখানে সবার মানে যেখানে বসানো সেইখানেই প্রেম জানিয়ে আমার, অর্থাৎ আমি এখানে আছি, এইখানে আছি মানে আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন একজন, এই বোধটা যেন না আসে। রবীন্দ্রনাথ কিন্তু ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট জেনে বলেননি, আগেই বলেছিলেন, অর্থাৎ একটা বিশ্বাস বোধ থেকে মানুষের আসে। আর লাস্ট যেটা স্যার চন্দ্র ইন্ট্রোডিউস করলেন লোকাল ইন্টারঅ্যাকশনস ফর দি এসডিজি এন্ড বিয়ন্ড, এটাই হচ্ছে এবারে স্লোগান ইউজেলি, সেটাকে কানেক্ট করার জন্য কিন্তু আমার মনে হচ্ছে প্রথম ছাত্রটা ইচ্ছে করে লিখিনি, কারণ ওটা সকলের জানা, এটাও সেই রবীন্দ্রনাথের কবিতা। ওই যে কবি রয়েছে পরম তথা যুক্তিকর্মে বইটি জানায় ঢাকা, কারণ আছে আমরা করতে করতে একাডেমিক ফিল্টার যেটা তৈরি হয়ে যায়, আমার নিজের রিসার্চ ফিল্ডটার প্রতি একটা অত্যন্ত বেশি রকম প্রোটেক্টিভ হয়ে যায়। আর নতুন ফিল্ডটা কেন যাবো, এগিয়ে তো চলে যাচ্ছে। এটা কিন্তু যদি চেঞ্জ করতে হয় তাহলে নতুন জেনারেশনকেই ভাবতে হবে প্রথম থেকেই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের কম্পোনেন্টটা কিভাবে রাখা যায়। কারণ ডিসিপ্লিন স্পেসিফিক একজন বহুদিন হয়ে গেলে তিনি ইন্টারডিসিপ্লিনারিতে নতুন করে বয়সে ঢুকতে আসা না রাখাই ভালো। কিন্তু আমাদের বুঝতে হবে সারা পৃথিবী কিন্তু যেদিকে আমাদের টানছে তার বাহির মানে বড় বয়স্করা নাই তাকাতে পারে, বয়স্ক মানে সবসময় বয়স হবে তা না, মনেও হতে পারে, তাহলে কিন্তু সেই দিকে এগোতে হবে যেখানে বাইরে ঢেউ উঠছে সেই ঢেউ থেকে আমরা বাঁচতে পারবো না, আমাদেরকেও কিন্তু সেই দিকে অ্যালাইনমেন্টটাকে নিয়ে যেতে হবে। এটার প্রথম প্যারাগ্রাফটা বা কবিতার লাইনটা নাইও বললাম, আমরা সবাই জানি। শেষ করলাম ওইখানে যে বুদ্ধি দিয়ে কিন্তু সব জিনিস হয় না, যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ মনে হয় যে আমি এই জিনিসটা করে ফেললে আমার এটা লাভ হতে পারে, হ্যাঁ সেটা লাগবে, বেঁচে থাকতে গেলে লাগবে, কিন্তু বোধ ব্যাপারটা কিন্তু বুদ্ধির উপরে। এবং আমার বারবার এই কাজগুলো করতে গিয়ে মনে হয়েছে যে বুদ্ধির উপরে যেন বোধ কাজ করে, তাহলে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা কোনোদিন অ্যাচিভ করতে পারবো না। হয়তো পলিসি প্ল্যানিং এর উপর থেকে আমাদের কিছু কিছু কাজ করতে বলা হয়, পার্সিয়ালি হলেও, কিন্তু নিজের মধ্যে যদি ওই বোধের জায়গাটাকে না তৈরি করতে চাই, না সারা পৃথিবীর উন্নতির জন্য আমি এই জিনিসগুলো করবো, তাহলে কিন্তু অ্যাকচুয়াল অ্যাকশন করে আমাদের সে জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আমার মনে হয় প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে, আমরা যদি আপনাদের জিজ্ঞাসা কিছু অনলাইনে বোধহয় কিছু লোক আছে। আচ্ছা, অনলাইনেও বেশ কয়েকজন আছেন। আমার হ্যাঁ ঠিক আছে, আমার যেটা মনে হয় কোনো কোয়ারি কেউ পাঠিয়েছে কি? আচ্ছা, একটুখানি দেখে নিতে পারি, কোয়ারি এসে গেলে সেটা নিয়ে আমরা আসবো। তা না হলে আমার যেটা মনে হয় এটা একটা সত্যি সত্যি এই ঘরে আমরা সাধারণভাবে এইরকম একটা ব্যক্তি নিয়ে লেকচার সাধারণত খুব একটা শুনি না। ঠিক আছে, ব্যক্তিটা এমন ধরনের এবং স্বচ্ছন্দ বিচরণ বলা যায় বিভিন্ন বিষয় নিয়ে। আমার আমার তো মানে চমৎকার লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই তা লেগেছে। আমার মনে হয় আমরা দু একটা কোয়েশ্চেন একটু ইন্টারাকশন হলে ভালো হয়, এবং তারপরেও আমরা এই লেকচারটা আমরা তো দিয়ে দিতে পারবো ইউটিউবে, আমরা রেকর্ড করে রাখলাম, আমরা ইউটিউবে দেবো, এবং সেখানে নিশ্চয়ই আরো লোকে আরো ইন্টারাকশনের দিকে যাবে। একটু অন্যদের আমার দু একটা কোয়েশ্চেন আছে সেটা আমি পরে করছি, অন্যদের কোনো বিশেষ করে ছাত্রছাত্রীদের বা অন্যদেরও সকলেরই কোনো কোয়ারি থাকলে একটু আমার মনে হয় প্রফেসর দে যদি তার উত্তর দেন আমার মনে হয় সেটা ভালো। স্যার ইঞ্জিনিয়ারিং প্রোডাকশনের একটা সাইডে সোশ্যাল ইকুয়ালিটি আপনি দেখালেন একটা, এইটা আমি বুঝলাম না, আমি একটা এক্সাম্পল দিতে চাই। ওটা হচ্ছে যেমন ধরুন এখন আপনি যে ঘড়িটা পড়েন তার একটা দাম আছে, ইন্টারেস্টিংলি সরি ঘড়িতে কেন যে 12 একটু এগিয়ে যায়, চুল কাটা আপনি কত দিতে রাজি আছেন, তাই তো? একজন চুল কাটেন ভারতবর্ষে তার পার চুল কাটার রেট মিনিমাম 1.5 লাখ, একদম সত্যি কথা বলছে। কারণ মজা হচ্ছে মানে এরা এটা থাকবে, কারণ যার ওই চুল কাটার জন্য 1.5 লাখ দেওয়ার ক্ষমতা আছে
সে ওটা দিয়েই কিন্তু একটা স্যাটিসফ্যাকশন পাবে আমার চুল কাটাটা বেটার হয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে জায়গায় ওই জায়গাগুলো খুব একটা ক্ষতি করে না, যার অ্যাফোর্ডেবল ক্যাপাসিটি সে সেটা খরচা করবে, কোনো অসুবিধা নেই। এবং ইনফ্যাক্ট বিদেশে আমরা জানি চুল কাটাটা একটু বেশ লাগছে, কারণ এখানে কিন্তু মোটামুটি ওই আপনি যেটা বললেন 50-60, এবং গরিব লোকেরা তার থেকেও কমে চুল কাটে, কারণ কাছে দিলে তো চুল করে কেটে যায়। কিন্তু বিদেশে কিন্তু ওই জবটার প্রাইস ভীষণ বেশি। এইবারে সমস্যা তৈরি হয় যখন ওইগুলো অতটা হয় না, কারণ সোসাইটির ক্লাসিফিকেশন অনুযায়ী তৈরি হয়ে যায়। অনেক সময় কিছু প্রোডাক্ট থাকে যেই প্রোডাক্টগুলো দেখা যায় মার্কেটে এলে দুটো মানে একটা সোসাইটির মধ্যে কেউ অ্যাফোর্ড করতে পারছে কেউ পাচ্ছে না, সেই অনুযায়ী কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একটা ডিফারেন্স। মানে ফর এক্সাম্পল এই মুহূর্তে একটা কংক্রিট এক্সাম্পল মনে না করলে একটা আপনাকে বলতে পারি, যেমন ধরুন আমাদের ওই যে কল ট্যাক্সির মিনিমাম কন্ডিশন কিন্তু স্মার্টফোন। আমরা যে লোকটা স্মার্টফোনটা অ্যাভেল করতে পারছি না সে লোকটার কাছে কিন্তু কল ট্যাক্সির অপশনটাও নেই। এইগুলোই কিন্তু আস্তে আস্তে সোশ্যাল ইনইকুইটিগুলো তৈরি করবে। অর্থাৎ যে টেকনোলজিগুলো আইটি বেসড বা এআই বেসড বহু টেকনোলজি গরিব মানুষের কাছে অব্দি পৌঁছবে, যে লোকটা ল্যাপটপ নেই সে কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারবে না। তাহলে এই কিছু কিছু টেকনোলজি তৈরি হচ্ছে যেগুলো কিন্তু সোশ্যাল ইনইকুইটিও তৈরি করবে। এগুলোকে যতটা পারা যায়, কখনোই আমি বলছিলাম এগুলোকে ছেড়ে দেবো, যতটা পারা যায় সব ক্লাসের লোকের কাছে নিয়ে যাওয়াটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল। বারবার যেটা বলার, কোনো একটা পার্টিকুলার ইস্যুকে না ধরে আমাদের মিশনটাকে ঠিক রাখলে কাছাকাছি পৌঁছতে পারবে। অ্যাচিভ করবে এই জিনিসটা না হওয়াই ভালো, আমরা চেষ্টা করছি কাছাকাছি পৌঁছতে। আর কিছু বল তোমার তো প্রশ্ন থাকাই উচিত, বলো। আমরা হাইলাইট করলাম, এবারে অপটিমাইজেশন করার ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে। এবারে সাপোজ আমি একটা ছোট ইয়ে দিয়ে আসছি, মানে তিনজন, আমি ধরলাম আমি আমার মা আমার বাবা তিনজন মিলে একটা ফ্যামিলি, তো আমরা একদম আমি ইন্ডিভিজুয়াল ওয়াইজ আমি একদম বিলো স্টেজে আছি, ওই টপ টু বটম অ্যাপ্রোচে আমার ফ্যামিলিটা। তো আমার এক রকমের ডিমান্ড হতে পারে সেটা আমি একদম খুব লো কস্টে চলতে আমি খুব ভালোবাসি, হয়তো আমার বাবা দেখা গেল যে সেগুলো লাক্সারিয়াস জিনিসপত্র, তাহলে ফ্যামিলির মানে অপটিমাইজেশনটা যখন আমরা করতে যাবো তখন সেটা আমরা কি করে করবো, মানে তখন তো আমার একরকম গোল, আমার বাবার এক রকমের গোল, আমার মায়ের হয়তো আর এক রকমের গোল। তো তাহলে ফ্যামিলির তাহলে আমার যখন তাহলে অপটিমাইজেশনের টার্গেটটা কি হবে? প্রথমে তোমার বলে ফ্যামিলিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বুঝে দেবো, মেরে দেবো। কারণ ওখানে হচ্ছে ফ্যামিলিতে সবচেয়ে আগে হচ্ছে পিস, ঠিক আছে? কারণ ওখানে ফ্যামিলিতে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি হয়, যে স্ট্রাকচারে কনসেনসাস ওপিনিয়নটা সবসময় 100% হয় না। সবাই মিলে একটা পাথ আমরা বেছে নিই, যেমন রোববার মাংস খাবো নাকি সপ্তাহে 3 দিন মাংস খাবো, সেটাও কিন্তু অনেক বাড়িতে বিতর্কের বিষয় হতে পারে। এটা সাস্টেনেবিলিটির সাথে খুব একটা রিলেটেড নয়। এবারে তোমার প্রশ্নটা একটু যদি আমি অন্য পার্সপেক্টিভে ধরি তাহলে উত্তরটা চলে আসছে যে ইন্ডিভিজুয়ালের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে ডিফারেন্ট পারসেপশনসটা কিভাবে রিজলভ করবে, শুধু ফ্যামিলির মধ্যে না রেখে। যদি আমরা ইনস্টিটিউশন লেভেলের ইন্ডিভিজুয়াল ভাবি যে আমার নিজের খাওয়াটা হয়ে যাওয়ার পরে সেই প্লাস্টিকের যেটা আমি যদি পার্টিকুলার জায়গাতে না ফেলে বাইরে কোথাও ফেলে দিই, সেটাকে স্বচ্ছতা মিশনই বলো বা সাধারণ যেটাকে বলি আমরা হাইজিন প্র্যাকটিস, এই তফাৎও কিন্তু মানসিকতার মধ্যে তফাৎ আছে। আমি ইউনিভার্সিটিতে যা খুশি করার অধিকার আছে, আমাদের জাতীয় ইউনিভার্সিটি সেটাই স্বাধীনতা দেয়। সেটা যদি কারোর মনে হয় সেটা তার ওন ওয়ে অফ থিঙ্কিং, কিন্তু আরেকজনের যদি মনে হয় না এটার সাথে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই, এটাই আমার করাটা উচিত, সেটাই কিন্তু মানুষের তফাৎ। তার মানে তোমার ফ্যামিলির উত্তরটা না দিয়ে আমি এটা বলতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে এতক্ষণ যে কথাগুলো আমি বললাম সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল পারসেপশনের তফাৎটাই প্রত্যেকের অ্যাকশন প্ল্যানটাকেও পাল্টে দেবে। এবং সেই জন্যই আমাদের গোলটাকে ঠিক করতে হয় একটা কারণে, কারণ যখন কোনো একটা বড় উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে চাইবো না, তখন কিছুতেই কিন্তু আমরা সবগুলোকে একসাথে অপটিমাইজ করতে পারবো না, আর অপটিমাইজ করতে পারবো না, ম্যাক্সিমাইজ করতে পারবো না। তাহলে তখন আমাদের যেটা ঠিক করতে হবে, ন্যাশনাল লেভেলের পলিসি প্ল্যানিংটাকে তৈরি করে দেখতে হবে যদি আমাদের এই 17টার মধ্যে এখন কিন্তু জিরো হাঙ্গার নো পভার্টিটাই আমাদের টার্গেট হতে হবে। আমরা কিন্তু তারপরে অন্য জায়গাতে যাবো, তারপরে অন্যগুলো চলতে থাকবো তা না। আমি অন্তত যে কটা একটু ন্যাশনাল লেভেলের কাছাকাছি বা ন্যাশনাল লেভেলের মিটিং এই ধরনের রিলেটেড অ্যাটেন্ড করেছি, সেগুলোতে আমি দেখেছি যারা সেক্রেটারিরা যখন আসেন তারা কিন্তু মোটামুটি এক একটা জায়গা থেকে বা এক একটা জোন থেকে তারা থাকেন। ধরো সোশ্যাল ইকুইটির একজন একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে, সেখানকার যিনি সেক্রেটারি তিনি আমাদের কিন্তু এই সোশ্যাল বেনিফিটের জায়গাগুলোকে হাইলাইট করেন। কিন্তু আমি এটা অ্যাবসলিউটলি শিওর ওভারঅল সাস্টেনেবিলিটির রেসপেক্টে কিন্তু একটা জায়গাকে যদি আমরা পুষ্ট করি তাতে কিন্তু কাজটা হবে না। ঠিক যেরকম আমার এই হাতের মাসলটা খুব স্ট্রং, এটা ভীষণ উইক, সেটা আমার বডিটাকে টোটালি কোনো স্ট্রেংথ দেবে না, কারণ সেটা অসুস্থতা, সেই জায়গাটারও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু তুমি আমার নিজেকে প্রশ্ন করো, যদি আমার এই গোলটাকে একটা গ্লোবাল গোল হিসেবে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমার পলিসিটা না দিলে কিন্তু নিচের লেভেলের সব লোক সব জিনিস বুঝে করবে না।
তাহলে সেই পলিসি প্ল্যানিংটা যেরকম দিতে হবে, যেখানে ইনস্টিটিউশনে এই যে আমাদের NIRF এর ঢোকানো হয়েছে, এর আগে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় দিতাম না, ধর থেকে এই রিসোর্স কি হচ্ছে আবার কি দরকার। এখন কিন্তু রিসোর্স প্ল্যানিংটা দিয়ে আমি আমার র্যাঙ্কিংকে কানেক্ট করে দিলাম। এবার আমার লোকগুলো কিন্তু সেই র্যাঙ্কিং এর জন্যই ওটার পিছনে যেতে বাধ্য হবে। মানে সবাই যে খুব সাস্টেনেবল ডেভেলপমেন্ট বুঝে করছে তা না, সেটা কি কি দিলে ওই জিনিসটা ফুলফিলড হবে সেটা আসবে পলিসি থেকে, করবে কে? ইন্ডিভিজুয়াল, অর্থাৎ বটম আপ এবং টপ ডাউন। ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবেই, এবং সেই ডিফারেন্স অফ ওপিনিয়নটাকে নিজেদের মধ্যে রিজলভ করার পথটা হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্কটা বানিয়ে দেওয়া। একটা কোশ্চেন ওখানে এসছে, একটু ওটা যদি দেখে নাও, দিয়ে রেখেছেন। Hence, how can we enrich the students' curriculum on the ideas that we presented? Thank you, Professor Mukherjee. Yes, sir. তুমি তো অ্যাডমিশনে ব্যস্ত। হ্যাঁ, নিঃসন্দেহে কারিকুলাম কম্পোনেন্টে একটা যেটা আমাদের খেয়াল রাখতে হবে, কারিকুলামের কিন্তু একটা বড় ইস্যু থাকে হচ্ছে আর্নিং আফটার লার্নিং। তার মানে আমাদের ছেলেমেয়েদের শুধু সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড করে তাদের চাকরির অপশনসটাকে আমরা জিরো করে দিতে পারি না, এবং সেখানেও কিন্তু সোশ্যাল সাস্টেনেবিলিটিটা কমপ্লিটলি ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এই কারিকুলামের রেসপেক্টে আমরা যেটা করতে পারি, ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং এর কারিকুলাম রিসেন্টলি রিভাইজড হওয়ার সময় আমাদের এই জিনিসটা বিভিন্ন স্টেজে মাথায় ছিল যে এখন কারিকুলাম স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে যাচ্ছে ডিসিপ্লিন অনুযায়ী কিছু সাবজেক্ট কোর সাবজেক্ট তৈরি হচ্ছে, কিছু ইলেকটিভ তৈরি হচ্ছে। এই ইলেকটিভের মধ্যেই কিন্তু আমাদের আস্তে আস্তে এই অপশনাল কম্পোনেন্টগুলো আনতে হবে। কারণ যদি মনে হয় যে না ইলেকটিভটা আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টে নেব, তাহলে সে সেই ওরিয়েন্টেশনে করতে পারে। এটুকু আমি বলতে পারি, যে কোনো ফিল্ডের ইলেকটিভ দিয়ে সে যদি এক্সিলেন্ট জায়গায় পৌঁছতে পারে, তাহলে তার প্রফেশনাল অ্যাচিভমেন্টের সাথে তার কোনো ক্ল্যাশ হবে না। অর্থাৎ আজকের ইন্ডাস্ট্রির বাজারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড থট প্রসেস তৈরি করলে প্রত্যেকটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু একজন করে সাস্টেনেবিলিটি অফিসার রাখছেন। অন্তত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যিনি আছেন অনির্বাণদা আমাকে ক্লোজ পরিচিত, আমার খুব ভালো দাদা, যাদের ইলেকট্রিক্যালের গ্রাজুয়েট ছিলেন। অনির্বাণদা কিন্তু এখন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চিফ সাস্টেনেবিলিটি অফিসার, এবং আমি যতটুকু জানি টাটারও চিফ সাস্টেনেবিলিটি অফিসার একজন আছেন। তার মানে অলমোস্ট প্রত্যেকটা কোম্পানি কিন্তু বড় কোম্পানি যাদের অ্যাফোর্ডেবল ক্যাপাসিটি, এখন একটা ছোট কোম্পানি সে এমএসএমই সে সাস্টেনেবিলিটি নিজের বাঁচতেই পারে না, সে প্রত্যেকে রাখবে। কিন্তু বড় কোম্পানিগুলোর কিন্তু এখন টার্গেট দেয়ার মাস্ট বি এ সাস্টেনেবিলিটি অফিসার এন্ড সাস্টেনেবিলিটি কাউন্সিল। কিন্তু অ্যানসার টু প্রফেসর মুখার্জিস কোশ্চেন ইজ ভেরি ক্লিয়ার। আমরা এটাকে পুরোপুরি কারিকুলামে সম্পূর্ণ ঢুকিয়ে দেবো, এই ভাবাটা কমপ্লিটলি অবাস্তব ভাবা হবে, বিশেষ করে ভারতবর্ষের কনটেক্সটে। আমরা যেটা করতে পারি, ছাত্রদের ক্ষেত্রে অপশন দিতে পারি। কেউ হয়তো এআই ওরিয়েন্টেডও নিতে পারে সাবজেক্ট, কেউ হয়তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডও সাবজেক্ট নিতে পারে। কিন্তু এই অপশনটাকে ইলেকটিভ লেভেলেই এখনো রাখতে হবে। শুধু সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিখে জীবন চলবে না, অন্তত আমাদের দেশে চলবে না, চলাটা উচিত না। কারণ আমরা ডোমেন নলেজটা পুরো জিরো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখবো না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নাম করে পুরো পুরোটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিখবো, এটা করা যাবে না। তাহলে প্রফেসর মুখার্জিটা আনসার যেটা, এটাকে আমরা কারিকুলামে আনা উচিত। আমার নিজের মত যেটা হচ্ছে ইলেকটিভ লেভেলে এই জিনিসটাকে এখন আস্তে আস্তে আমাদের ঢুকিয়ে দিতে হবে, যাতে ছেলেমেয়েদের যদি মনে হয় তাদের পছন্দ তারা এটা নেবে। এবং আমি আপাতত একটা উত্তর দিলাম, পরে দেখা হবে। ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে আমরা কনভেনশনাল সাবজেক্ট পড়াই, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে কনসেপ্ট পয়েন্ট সেগুলো কি করে আমরা ইউজ করতে পারি? অ্যাজ সাচ ক্লাসে পড়ানোটার ডেফিনিশন কিন্তু হচ্ছে পেডাগজি, আর সাবজেক্টের ডোমেইনটা হচ্ছে আমি যে ডিসকাশনসটা করব। সাবজেক্ট ডোমেইনের মধ্যে যেটা বলতে গিয়ে বারবার বলতে হলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ নট এ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, the concept is very much interdisciplinary, এবং সায়েন্টিফিক ডোমেইনের লোকজন বলছে অলমোস্ট অল ডোমেইনস আর ইনক্লুডেড ইন দিস পার্টিকুলার অ্যাসপেক্ট ইন সাম অপশনস। তাহলে আমার তোমার বিখ্যাত যেটা এরিয়া জেনারেল ফ্লুইড মেকানিক্স পাবলিশ করো, ফ্লুইড মেকানিক্স, তাহলে সেই জায়গাতে ফ্লুইড মেকানিক্সটা ভালো পড়ানো এবং খারাপ পড়ানোর সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই। ঠিক সেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্টটা যখন পড়াবো, ফ্লুইড মেকানিক্সের যে বেসিক নলেজগুলো নিয়ে তুমি একজন ভালো টিচার হিসেবে পড়াও, সেখানেও কিন্তু এই কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার থাকতে হবে। কারণ আমরা টিচার হিসেবে এখন আমরা সবাই জানি যে মাস্টারমশাইয়ের নিজের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার নয়, সে যদি ছাত্রদের ধমকাবে কিন্তু কিছুতেই ছাত্রদের কাছে পৌঁছতে পারবে না। আর উল্টো দিকে যদি তার নিজের কনসেপ্টটা ক্লিয়ার থাকে সেই পার্টিকুলার বিষয়ে, তাহলে কিন্তু সে ছাত্রদের প্রশ্নকে অন্তত আটকাবে না এবং ভক্তি তাদের থামিয়ে দেবে না। মানে সেই জায়গা থেকে বলতে গেলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়ানোর অন্য কোনো আলাদা মেথড নেই। যদি যতটা বেশি ডেপথে সাস্টেনেবল ডেভেলপমেন্টে ঢোকা যাবে, ততটা তার পড়ানোর পেডাগজি প্রসেসটা বেটার হবে। অর্থাৎ ঘুরিয়ে দেখলে আমাদের প্রত্যেকেরই নিজেদের এই এতদিন পর্যন্ত আসার মধ্যে দিয়ে কোনো কোনো টিচারের ইনফ্লুয়েন্স কিন্তু ভীষণ রকম সারা জীবন থেকে যায়, এবং সেই একই সাবজেক্ট অন্য একজন পড়ালে হয়তো সাবজেক্টটা আমার ভীষণ খারাপ লাগতো,
ওই টিচার পড়ানোর জন্য সাবজেক্টের ইন্টারেস্ট আমার সারা জীবনের জন্য তৈরি হয়ে গেল, আমি ওটাকে চুজ করে এগোলাম। এই ডিফারেন্সটা কিন্তু টিচারের সাবজেক্ট স্পেসিফিক নয়, এটা হচ্ছে টিচারের কোয়ালিটি। যেই টিচার ওই কোয়ালিটিতে পৌঁছতে পারেন, তার মানে তিনি সবগুলো সাবজেক্টে পারবেন তা না, তার তো ডোমেন নলেজটা ওইখানেই কনফাইন্ড। তাহলে সেই ডোমেন নলেজের মধ্যে কোনো টিচার পেডাগজি তো ওইখানে উঠে যেতে পারেন যে তিনি সেটাকে ছাত্রদের মধ্যে ওরকম ইনজেক্ট করে দিতে পারেন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডোমেন নলেজের কনসেপ্টটা যদি ক্লিয়ার থেকে থাকে, তার সাথে পেডাগজি অর্থাৎ কমিউনিকেশন, এবং আমার তো মনে হয় ওই যে কোনো সাবজেক্ট পড়ানোতে একটু নাটক বা ড্রামাটাও বোধহয় লাগে, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের ক্ষেত্রে। পিএইচডি করাতে গিয়ে এটা লাগে একটা প্রশ্ন আমার মনে হয় এখানে তুমি যেটা বলছো তাতে ওয়ান ভাইটাল অ্যাসপেক্ট অফ এসডিজি হচ্ছে ইকুইটি। সুতরাং আমি যদি সমস্ত ছাত্রের কাছে পৌঁছানোর কথা ভাবি, তাকে আমি এই আমার সঙ্গে অ্যালাইন করার কথা ভাবি, আমার বক্তব্যের সঙ্গে অ্যালাইন করার কথা ভাবি, তো ইকুইটি ইস্যু কামস ইন। এবং যদি ইকুইটি ইস্যু আসে, তাহলে একটা টিচিং এর মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ওইভাবেই আমি অ্যাকোমোডেট করতে পারি। ইফ আই ক্যান অ্যাড্রেস দ্য ইকুইটি অ্যাসপেক্ট, গিভ হাইয়েস্ট প্রায়োরিটি টু দ্য ইকুইটি, দ্যাট ইজ অলরেডি টেকেন কেয়ার। আমি সবার জন্য জিনিসটা যদি তৈরি করতে পারি, তাহলে তার মধ্যে দিয়ে আমরা এক ধরনের ইকুইটিকে এনশিওর করছি। দ্যাট ক্যান ডেফিনেটলি বি ডান। আমি আবার যেভাবে ভাবি, আমি যেটা বলবো সেটাকে একদম 100% সমর্থন জানিয়ে, যে কোনো নলেজ ডোমেনের না মডিউল কনসেপ্টে থাকতেই হবে। অর্থাৎ তুমি তোমার মডিউলকে টার্গেট করতে চাইছো। যেমন আমাকে এই জিনিসের উপরে অনেক জায়গা থেকে বলতে হয়, পাবলিক ডিমান্ডের ছোট ছোট জায়গা থেকে ক্লাবেটাবেও বলি মাঝে মাঝে। সেখানে কিন্তু আমি খেয়াল রাখি যে অনেকটা ইন্টারডিসিপ্লিনারি লোকজন, তারা হচ্ছে জাস্ট ফ্যামিলির মধ্যে থাকা লোকজন, তার বাইরে নয়। সেখানে কিন্তু আমি এই জায়গাতে যাবো না। আবার আমার যদি পরের মডিউলটা তৈরি হয় যেখানে আমি আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের অ্যাড্রেস করবো, সেটা একরকম। রিসার্চ করে যেখানে ইন্টারডিসিপ্লিনারি সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা কনফারেন্স চলছে, তাকে ডিফারেন্ট ডোমেন। মানে পড়ানোটার ক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় এই ইকুইটিটাকে ইনক্লুডেড সব জায়গাতেই করতে হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু চেষ্টা করতে হবে টার্গেট অডিয়েন্সটাকে আগে বুঝতে হবে। আন্ডারগ্রাজুয়েটকে পড়ানোর সময় তুমি যে লেভেলের জিনিসগুলোকে নেবে, কখনোই পিএইচডি রিসার্চ লেভেলটা সেই লেভেল দিয়ে হবে না। আর সেটা কিন্তু আরেকটু উপরে না তুললে তোমার নতুন কোনো কনসেপ্টের জেনারেশন হবে না, যেটা দিয়ে অবলিগেশন হবে না পিএইচডি হবে। নাকি আরো যে একটা কোশ্চেন নিতে পারি, অন্য কারো? হ্যাঁ, আমি তো ওদের প্রশ্নগুলোই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, বলো। তোমার কোনটা আছে বলে তোমার মনে হয়? বুদ্ধি বোধ না দুটোই? বলতে এখানে কোন একটা বুদ্ধি যখন আমি করছি, সেটা নিশ্চয়ই কোনো ভালো একটা ইন্টেনশনের জন্যই করছি, তো সেখানে মানে বোধটা নিশ্চয়ই সঠিকভাবেই কাজ করবে। তো সেখানে দুটো তো একের সঙ্গে এই দুটোর মধ্যে সংঘাত কোথায় সেটা এখানে তোমাকে একটা ছোট্ট করে বোঝাই প্রশ্ন। ছোটবেলায় যখন তুমি দুষ্টুমি করেছিলে, পাড়ার কোনো কাকু কখনো তোমার কানগুলো বা গালে একটা থাপ্পড় মেরেছিল? হতে পারে, নাও পারে। যদি মারতো, আমি ধরে নিচ্ছি যদি মারতো, তুমি যে রাগটা ধরো তখন পুষে রেখেছো, কারণ কি তখন তুমি কিন্তু গায়ের জোরে কাকুর সাথে পারলে না। এবারে বুড়ো বয়সে কাকু যখন বুড়ো হয়ে গেল, তখন তুমি কিন্তু একটা পুরোপুরি মানে যৌবনে টকটকে ছেলে, তখন পারিনি, এবার গিয়ে দিয়ে দিলে থাপ্পড় দিলে কিন্তু কাউকে তোমার সাথে গায়ের জোরে পারবে না। তফাৎটা হচ্ছে এখানে, বুদ্ধি শব্দটা খুব খারাপ লাগলে আমি না বলবো না, এইখানে যেটা তফাৎ তৈরি হয়ে যায়, এটাকে আমি বলি এথিক্স এন্ড মরাল। এখানে কিন্তু আমরা ছোটবেলা থেকে আমাদের কেন জানি না আমাদের নিজেদের বেড়ে ওঠা দিয়ে তৈরি হয় বয়স্ক লোকেদের একটা সম্মান দেওয়া। কিন্তু এই যে বয়স্ক লোকেদের সম্মান দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমি আবার বলছি, আমাদের সমাজে এখন সবার মধ্যে সমানভাবে পাবে না। তাহলে একজন শেষ বয়সের অসুস্থ মানুষকে, যাকে আয়া রাখা হয়েছিল, সেই আয়া তাকে দুবার জল চাইলে মারপিট করে মেরে ফেলবে, সেটাও যেরকম ঘটছে। আবার বিদেশে আমি এটা নিজের চোখে দেখেছি, সুইডেনে কিন্তু ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে উই ডোন্ট হ্যাভ অ্যাডিশনাল রেসপেক্ট টুয়ার্ডস দ্য এল্ডারলি পিপল, এটা বলে দিচ্ছে। এবং তার মধ্যে অ্যাডিশনাল বলার মধ্যে দিয়ে সেটা ম্যাটার করছে না এই জন্যই, কারণ তাদের হেলথ সিস্টেমের দায়িত্ব গভর্নমেন্টের। তারা কিন্তু বুড়ো বয়সে কি লাগে, দুটো জিনিস তো লাগে, একটা হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট, একটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট। আমাদের দেশে এখনো মনে করা হয় যে ফ্যামিলি স্ট্রাকচারে, মানে নিজের বাড়িতে বাবা মা যত হলেন, সে অন্তত যাওয়ার সময়ও সে চোখে দেখে গেল যে আমার আশপাশে আমার সন্তানরা রয়েছে। এর মধ্যে একটা জিনিস থাকে যাতে কিন্তু চিকিৎসা কোনো রকম কিছু উন্নতি হয়নি, কিন্তু মনের শান্তিটা হয়েছে। তাহলে এই ইমোশনাল সাপোর্টটার মধ্যে কিন্তু একটা ভ্যালু বেসড সিস্টেম থাকে, যেটাকে আমরা বলি বোধ। এবং এই বোধটা তুমি আর একটু ভাবো, দেখবে কোনো কোনো জায়গায় ওইখানে কিন্তু বুদ্ধির কোনো যুক্তি চলে না, কারণ তারপর অতিরিক্ত চিকিৎসা তা দিয়ে হয়নি। কিন্তু মরার সময় আমার নাতি নাতনিকে চোখে দেখতে পাচ্ছি, সিনেমাতে প্রায় দেখা যায় না, দেখলে তার চোখ বুঝে যাবে। তাহলে এইটা হচ্ছে মানুষের বোধ, যেটা মানুষের বেড়ে ওঠা দিয়ে তৈরি হয়। তার পুরো শরীরটা দিয়ে তো আমরা নই, তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা থাকে আমাদের মাথায়, যেটা চোখে দেখতে পাই না, সেটা হচ্ছে মন। মনটা খারাপ হয়, ভালো হয়, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু ওই মরাল ভ্যালুস গুলোর মধ্যে এই বোধ শক্তিটা লুকিয়ে থাকে।
এবার একটু ভেবে নাও, আমি আছি, তারপরে আবার আমি তোমার থেকে শুনবো। আর কেউ না? ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে। চলে এসো। 1:15। আচ্ছা, আমাদের তো ধন্যবাদ জানিয়ে আর ছোট করছি না। আমার মনে হয় ইটস রিয়েলি একটা অন্য রকমের একটা সেশন। আমার মনে হয় আমরা করলাম, কাটালাম। আমরা চেষ্টা করব যে ইন ফিউচার অলসো সুদীপ্ততা এমনিতে অ্যাভেলেবল, সুতরাং তার কাছে এই জাতীয় বিষয় নিয়ে একটা ক্লারিফিকেশন পরেও দরকার হতে পারে, এটা আসতে পারে। এবং এইরকম যে জাতীয় জিনিসগুলো একটু উস্কে দেওয়াই বলবো, যে জাতীয় উস্কে দেওয়ার প্রক্রিয়াটা হলো তাতে অনেক অনেক প্রশ্ন তৈরি হতে পারে এবং সেগুলো নিয়ে অনেক ঘন্টা ধরে আলাপ আলোচনাও হতে পারে। আমার মনে হয় একেবারে উইদাউট চা উইদাউট বিস্কুট এই আলোচনাটা দীর্ঘক্ষণ চলাটা সব দিক দিয়েই শোভন নয়, সাস্টেনেবল। তো সেই জন্য আজকে এই সাস্টেনেবিলিটিতে যে ইন্টারাকশন, থ্যাংক ইউ প্রফেসর দে, থ্যাংক ইউ অল যারা এটা অফলাইনে শুনলেন এবং অনলাইনে শুনলেন, সবাইকে ধন্যবাদ। আইকিউএসির পক্ষ থেকে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আমরা পরবর্তীকালেও চেষ্টা করব এই জাতীয় প্রোগ্রাম অর্গানাইজ করার এবং সেখানেও নিশ্চয়ই সবাইকে পাবো। সো আই হোপ ইট উইল বি আ সাস্টেনেবল এফর্ট ফর ইউ। থ্যাংক ইউ। চলো।